আমরা চলে যাব ঘটনায় এবং এই মুহূর্তে আমি সরাসরি চলে যাচ্ছি আলিফের কাছে। আলিফ, ওয়েলকাম টু ভূত এফএম। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার ভূত এফএম এ নিয়ে আসার জন্য। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেকদিন পরে আসলাম আবার। তো রাসেল ভাই যেহেতু বললেন যে মেডিকেল স্টোরি, তো আমার কাছে যে মেডিকেল স্টোরিটা আছে সেটা আমার এক বড় ভাইয়ের ঘটনা। তার নিজের সাথে দেখা, নিজে মানে একদম নিজের সামনে চাক্ষুষ ঘটা এই ঘটনাটি ঘটে, তা আমি বাংলাদেশ একটি মেডিকেল কলেজের ঘটনা বলছি। যারা আলিফকে চেনে তাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে আলিফের নামের আগে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ডক্টর আলিফ। ওকে, ডক্টর আলিফ, আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে তার ঘটনায়। ওকে আসল ভাই, ঘটনাটি হচ্ছে বাংলাদেশের একটি মেডিকেল কলেজের ঘটনা। 1996 সালে আমার যে বড় ভাই আছে জহির ভাই, অবশ্যই শুনছে আজকে। জহির ভাইয়ের যখন ওই মেডিকেল কলেজে পড়তো তখনকার দিনের, যখন সে ফার্স্ট ইয়ারে পড়ে, অ্যানাটমি ডিসেকশন ল্যাবের ঘটনা দিয়ে স্টার্ট করছি। সেদিন অ্যানাটমি ডিসেকশন ল্যাবে তাদের ক্লাস চলছিল। তো নতুন একটি ডেড বডি আসছে, যেহেতু ওটা গভর্নমেন্ট একটি কলেজ, শীতকাল রাসেল ভাই। তো নতুন গভর্নমেন্ট কলেজে নতুন একটা ডেড বডি আসছে। তো ওনাদের স্যার যে সে আর কি একটা ওই ডেড বডিটা কেটে কেটে জাস্ট ভিসেরা গুলো বের করে দেখাচ্ছিল যে এটা সেই ভিসেরা, এবং সবগুলো ডেড বডি ওখানে রাখা আছে, প্রায় 8-10টা ডেড বডি রাখা আছে। তো ওই রুমে ঢুকতে গেলে, রুমে ঢোকার পর ডেড বডি সবগুলাই দেখা যায়, এবং এরপরে রুম থেকে বের হওয়ার কোনো আর রাস্তা নেই। তো ওই দিন ক্লাসে ওদের 3টা গ্রুপে ক্লাস হতো। তো ওনাদের ক্লাসে প্রায় 15-16 জনের মতো ছিল। তো ওই দিন প্রেজেন্ট ছিল 12 জন। তো 12 জন ওই ক্লাস করবার অবস্থায় টিচার দেখাচ্ছে ভিসেরা বের করে, এবং তারাও দেখছে। তো উনি একটু পেছনে ছিল এবং চোখ পড়ে পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে যে ডেড বডিটা ছিল, সেই ডেড বডিটা সে দেখে যে এটা পশ্চিম দিকে কাত হওয়া। পশ্চিম দিকে কাত হয়, পশ্চিম দিকে কাত হওয়া, ঘুরে গেছে এরকম একটা মনে হচ্ছে, উল্টে আছে। আচ্ছা, ওকে, পশ্চিম দিকে কাত হয়ে আছে, মানে তার পিঠটা দেখা যাচ্ছে। তো ওর কাছে একটু অবাক লাগে, এবং যেহেতু ডেড বডিকে সবাই একটু রেসপেক্ট করে, ও কি করে একটু সামনে যে ডেড বডিটা প্লেস করে স্ট্রেচারে আবার আপনার উপর দিয়ে কাপড়টা দিয়ে দেয়। আবার ক্লাস যথারীতি সেরকম ক্লাসটা ফলো করতে থাকে, এবং কিছুক্ষণ পর আবারও মানে ভুল বশত বা বলবো ইচ্ছা করি কি তাকালো নাকি, চোখ দিয়ে যখন পশ্চিম দিকটা চোখ পড়ে, তো তখন দেখলো যে ডেড বডিটা আবারও রাসেল ভাই ওই পাশটায় উল্টা হয়ে আছে পশ্চিম দিকে। ওর কাছে খুব অবাক লাগে, এবং ওই ডেড বডিটা, এটা একটু ফানি ঘটনা, ওই ডেড বডিটা ঠিক করে ক্লাস শেষ হওয়ার পর ও সেই প্রফেসরের কাছে যায়। ওই স্যারের কাছে জিজ্ঞেস করে, স্যার আমাদের বডিতে এমন কোনো ফিজিওলজিক্যাল ঘটনা মানে কিছু হতে পারে যে একটা ডেড বডি অটোমেটিক উল্টো হয়ে যাবে? ওর স্যার বলে, তুমি আমার রুম থেকে বের হয়ে যাও। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তুমি আমার রুম থেকে বের হয়ে যাও, এবং আগামী 1 সপ্তাহ কোনো ধরনের ক্লাস রিলেটেড কথা বলবে। একজন মেডিকেল স্টুডেন্ট এই ধরনের কোশ্চেন করলে আসলে খুবই অবাক হয়ে যাওয়ার কথা। তুমি আমার রুমে আর আসবা। এইটা শোনার পর তো বলে, এটা আবার কেন আমাকে রুমে যেতে মানা করে দিল? এটা আসলে আমি কি ভুল দেখলাম? কিন্তু ওর কাছে যেটা মনে হলো যে আমি তো নিজের হাতে ঠিক করলাম, রুমে ঢুকলাম, ঢুকার পরে সবগুলা ডেড বডি ফ্ল্যাট ছিল এবং উপরে কাপড় ছিল, ক্লাস অবস্থায় কেউ ওখান থেকে সরে গিয়ে ডেড বডি টাচও করে নাই, তাহলে এটা কি অটোমেটিক হয়ে গেল নাকি? মানে ও অলমোস্ট স্যারের কাছে কোশ্চেন জিজ্ঞেস করে বোকা হয়ে গেল। তো এরপরে আরো ক্লাস হয়েছে, তেমন কিছু ঘটে নাই। ঠিক 15-20 দিন পর তো সব ছুটি, রোজার ছুটি, ঈদের ছুটি আর কি, ক্রিসমাসের ছুটি, সব একসাথে শীতকালীন ছুটি কাটাতে যাবে। তো 29 তারিখ আপনার 1996 সাল 29শে ডিসেম্বর, ওই দিন রাতের ঘটনাটা ঘটে হচ্ছে, ওনারা নর্মালি ওনার রুমের মধ্যে 6 জন রুমমেট, ওনারা উনি সহ। তো আগে টিকিট কেটে অনেকে চলে গেছে। তো ওনার আর 2টা ফ্রেন্ড ছিল, জয় আর আব্বাস। জয় ভাইকে আমি খুব পার্সোনালি চিনি। জয় ভাই এবং আব্বাস ভাই দুইজনই ছিলেন ওনার সাথে, এবং জহির ভাই তো ছিলই। তো পুরো কলেজ বন্ধ, ওরা কি করলো, ছাদে যে মানে আড্ডা দিবে এরকম প্ল্যান করলো আর কি, চা নাস্তা খাবে। তো উপরে গেল, রাতে 10টা-11টার দিকে আড্ডা দিচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে জহির ভাই হাতের মধ্যে একটা সিগারেট ধরিয়ে চলে গেল দক্ষিণ দিকে। হোস্টেল থেকে আবার অ্যানাটমি ডিসেকশন ল্যাবের ভিউটা একদম ক্লিয়ার, ওকে, উপর থেকে জানালা দিয়ে পুরোপুরি দেখা যায়, একদম ক্লিয়ার। তো জহির ভাই চোখ মানে দিয়ে দেখতে দেখতে কেমন মনে হচ্ছে ভীতি, মানে ভয় পাচ্ছে, মানে কেমন জানি লাগছে। তো এর ভয় লাগার কারণ কি?
মানে একটা ক্রিপি ভাব, যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে বা কিছু একটা ঘটবে এরকম মনে হচ্ছে। ঠিক আগ মুহূর্তে একটা কি কেমন যেন একটা টের পাওয়া যায় ভেতরে, মনে হচ্ছে হার্টবিট হঠাৎ করে বেড়ে গেল, যে কিছু একটা ঘটছে, তো তাকাই থাকি তো ওইদিকে। রাইট। তো এই জায়গায় আপনার কিছুক্ষণ পরে জয় ভাইও যোগ দিল, এবং আব্বাস ভাই যেহেতু পরের দিন সকালবেলা ওনাদের লঞ্চ, তো ওখান থেকে সে বলল যে না, আমাকে পরের যাইতে হবে ঢাকার বাইরে, ঢাকা ওই সাইডে যেতে হবে, আমি যাই ঘুমাতে। ওইখান থেকে আব্বাস ভাই সরে পড়লো এবং ওনারা দুইজন ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়তে রাত তখন বাজে হচ্ছে 11:30। এমন সময় হঠাৎ করে অ্যানাটমি ডিসেকশনে একটা বাতি জ্বলে উঠলো একাই হঠাৎ। আচ্ছা, বাতি জ্বলে উঠলো এবং এইটা দেখার পর থেকে ওনারা মোটামুটি সিরিয়াস হয়ে যায়, কারণ এর আগে ঘটনাটা জয় ভাইকে শেয়ার করেছিল জহির ভাই, যে এরকম একটা ঘটনা উনি নিজে চাক্ষুষ দেখেছে। তো জয় ভাইয়ের সাথে বলে ঠিক আছে, তোর সাথে আমি থাকবো, দেখি কি হয়। রাত 2টা পর্যন্ত ওরা ছাদের মধ্যে থাকে। ঠিক 1:45টার দিকে, গভীর রাত, তখন চারদিকে অন্ধকার। 1996 সাল রাসেল ভাই, মোবাইলের যুগ তো দূরের কথা, ইন্টারনেট যুগ তো দূরের কথা, সবাই ঘুম। হসপিটাল যেহেতু লাইট জ্বলছে, বিভিন্ন ফ্লোরে লাইট জ্বলছে, তো হঠাৎ করে চোখ পড়লো, একটা লাইট হঠাৎ করে বাস্ট করলো, ফুটে গেল। ওখান থেকে একটা লাইট ফুটে যাওয়ার পরে আলো কিন্তু একটু কম লাগছে, কিন্তু এই যে আলো জ্বলছিল এতক্ষণ ধরে রাসেল ভাই, ভিতরে কোনো ধরনের মুভমেন্ট নাই, কেউ হাঁটছে না, লাইটটা অটোমেটিক জ্বলে আছে। একটু ডিফারেন্ট লাগলো। আর যখন একটা লাইট বা একটা বাতি ফেটে গেল, ওরা কি করলো, ভয়ে রুমে গিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়লো। শীতকাল, রাত তখন 3:30 বাজে। হঠাৎ করে দরজায় নক আসলো এবং দরজা খুলে ওনাদের মধ্যে যে আব্বাস ভাই যে আগে ঘুমিয়ে পড়েছিল সেই দরজা খুলে, কারণ ওনার ঘুম একটু আপনার পাতলা। উনি দরজাটা খুললো এবং দরজা খুলে দেখলো যে অন্য রুমের ছেলেরা বলা বলি করছে, এই তাড়াতাড়ি আয়, অ্যানাটমি ল্যাবে কি জানি ঘটেছে। তো ওরা সবাইকে নিয়ে অ্যানাটমি ল্যাবের দিকে গেল। ল্যাবের দিকে যাওয়ার পরে যেই জিনিসটা ঘটলো রাসেল ভাই, ওইটা আপনার পুরো প্লট চেঞ্জ করে দিবে। দেখলো যে ওই ল্যাবের যে ইনচার্জ শফিক ভাই, সে, ওনারা শফিক চাচা বলতো আর কি, তো শফিক চাচা মাটিতে পড়ে আছে এবং পশ্চিম দিকের যে ডেড বডিটা রাখা ছিল সেটা নাই। পশ্চিম দিকে ডেড বডিটা কোথায় গেল তাহলে? যে ডেড বডিটা ওই স্ট্রেচারে পড়া ছিল, এবং একটা সময় ওই কয়েকদিন আগে যেই ডেড বডিটা সে একটু ঠিক করে দিয়েছিল, কাজ হয়েছিল, মানে এটা অ্যাবনর্মাল মুভমেন্ট দেখেছিল যে ডেড বডিটার, ওইটা নাই। আর এদিকে পড়ে আছে শফিক ভাই। তো শফিক চাচা পড়ে আছে, জিনিসটা কেমন না? তো ও আর ওখানে দেরি না করে এখান থেকে চলে আসে, এবং যেহেতু পরের দিন ওদের ট্রান্সপোর্ট ছিল, বাড়ির দিকে সবাই রওনা দিবে। তো এরপরে যখন খবর আসে যে ওই যে শফিক চাচা পড়েছিলেন, তার মৃত্যুটা রাসেল ভাই নর্মাল ছিল না, অ্যাবনর্মাল ছিল না, নর্মাল ডেথ ছিল। তাহলে মানে এইটাই খুব অস্বাভাবিক একটা ব্যাপার, যে যদি ওনারা চিন্তা করেছিল যদি ডেড বডিটা কেউ চুরি করে তাহলে ওনাকে তারা ইনজুর্ড করে বের হবে। এক্স্যাক্টলি, মানে আপনারা কি যারা শুনছেন নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি শিওর, মানে ডেড বডিটা ওখানে নেই এবং সেখানে একজন ভদ্রলোক, তিনি হচ্ছে ইনচার্জ ছিলেন, তিনি পড়ে আছেন এবং তাকে কেউ আঘাত করে নাই বা এরকম কোনো কিছু করে নাই। তার তিনি মারাই গেছেন, কিন্তু মৃত্যুটা হয়েছে নর্মাল। কিভাবে মৃত্যু হয়েছিল তার? ওনার কিভাবে মৃত্যু হয়েছে সেটা কেউ দেখেনি। ওই পাশেই তো আপনার ইমার্জেন্সি ছিল, তো ওখানকার যে দারোয়ান সে বাড়ি দিতে আসে এবং সামনে এসে দেখে যে উনি পড়ে আছে। একটা শব্দ হয়েছিল কিন্তু এটা সে ওভারলুক করে গেছে। এখন ওই শব্দই কি ওনার মৃত্যুর কারণ হতে পারে বা কিছু? যখন ডক্টররা বলল যে ওনার হার্ট অ্যাটাক হয়, এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, হার্ট অ্যাটাক হওয়ার কারণেই ওনার মৃত্যুটা ঘটে। তো এইটা শোনার পরে যখন জহিরও বলল যে এইটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল ঘটনাটা, একদম এটা ডিফারেন্ট হয়ে গেল যে ডেড বডিটা হারিয়ে গেছে। যদি কেউ চুরি করতে আসে তাহলে হয়তো ওনাকে যিনি ইনচার্জ তাকে কিছু না কিছু করবেই। হ্যাঁ, তো ওনার মৃত্যুটা নর্মাল এবং ডেড বডিটাও নাই, জিনিসটা অনেকগুলা কোয়েশ্চেন করে গেছে একদম। তো নেক্সট যখন রাসেল ভাইয়ের পরে তো মনে করেন ওরা থার্ড ইয়ার, মেডিকেল স্টুডেন্টরা 1.5 বছর পর নিজেদেরকে থার্ড ইয়ার স্টুডেন্ট বলে, তো আস্তে আস্তে মানে আগাতে থাকে, তখন অ্যানাটমি ডিসেকশন ল্যাবের দিকে আর যাওয়া পড়ে না। ফাইনাল ইয়ারে যখন তখন মুন্নি নামের একটা মেয়ের কাছ থেকে সে একটু কিছু ঘটনা পায়। ঘটনাটি পায় এভাবে যে ওই কমন ক্যান্টিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তো কিছু মেয়েগুলো ঘটনা বলছিল যে অ্যানাটমি ল্যাবের মধ্যে জানি ঘটছে। সে খুঁজে বের করে আসলে এটার প্রত্যক্ষদর্শী কে। সে সবার লাস্টে পৌঁছে মুন্নির কাছে যে বলো তো কি হয়েছে। যে ভাইয়া, আমি যখন ক্লাস করছিলাম আমার আইটেম, আমরা 5 জন মিলে
পড়ছিলাম রিসেরা, হঠাৎ করে আমার চোখ যায় পশ্চিম দিকে যে ডেড বডিটা ছিল, ওখানে কিন্তু অন্য ডেড বডি। তখন পশ্চিম দিকে যে ডেড বডিটা ছিল, সেই ডেড বডিটা থেকে কাফনের কাপড়টা পড়ে গেছে একাই হঠাৎ করে। তো আমি ভাবলাম বাতাসে যখন পড়ে সেই একই রুম, সেম রুম, একই রুমে বাতাসে পড়ে যেতে পারে, কারণ ওরা ডেড বডিকে অনেক রেসপেক্ট করে। তো গিয়ে কাফনের কাপড়টা ডেড বডির ভেতরে গুজে যায়। ডেড বডি তো ওজন আছে, কাপড় তো অটোমেটিক খুলে যাবে না। গুজে দেওয়ার কারণে যাতে বাতাসে না পড়ে, কিছুক্ষণ পর 10 থেকে 15 মিনিট পর আবারও সেই কাপড়টা মাটিতে পড়ে থাকে। আশ্চর্যজনক ঘটনা। এই ছোট ছোট ঘটনাগুলো এই ল্যাবেই হচ্ছে। ও পরে ম্যাডামকে বলে, ম্যাম আমি খুব ভয় পাচ্ছি এখানে ক্লাস করতে, কিন্তু পড়াশোনার খাতিরে তাদেরকে এই স্যাক্রিফাইসটা করার লাগে। হয়তো সে পরে দেখেছে কিছু বা দেখেনি, সেই জিনিসটা জানার চেষ্টা জহির ভাই করেনি। তখন সে ঢাকায় পার্মানেন্টলি চলে আসে রাসেল ভাই। তো হয়তো জহির ভাই শুনছে আজকের ঘটনাটা। এটা জহির ভাইয়ের সবচেয়ে নিজের দেখা সবচেয়ে ভয়ানক ঘটনা মেডিকেলে থেকে। খুবই এক্সাইটিং। এবং আমি নিজেও খুবই বললাম, আমি শুনে যখন প্রথম অফেয়ারে শুনছিলাম তখনও বললাম যে খুবই আনইউজুয়াল, আনইউজুয়াল এরকম ঘটনা ঘটে। এটা খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা নেক্সট ঘটনায় যাবো, তবে তাকে একটা ব্রেক দিলে কি ভালো হবে? লিসেনার্স, আমি আহমেদ বাবু বলছি, এবং বাবু ভাই হ্যাজ কাম আপ উইথ some stories from at প্রথমটাই medical story. All right. Well, thank you for giving me the opportunity. No problem. But the best thing is যে হচ্ছে আমরা আসলে সবাই বলছেন যে একটু পুরনো ফিল পাচ্ছেন। হ্যাঁ, আমরা চেষ্টা এবং করছি। মেডিকেল স্টোরি নিয়ে অনেক দিন পর্যন্ত ফ্যাসিনেশন ছিল। হ্যাঁ, সেটাই। এখন it's time যে এখন ব্যাক টু ব্যাক আমরা শুনবো মেডিকেল স্টোরি। All right. So শুরু করি। এই স্টোরিটা রাসেল ভাই শাকেরা আপু, আমার আপু হয় উনি স্টোরিটা দিয়েছেন। উনি ঢাকা শহরের খুব সুনামধন্য একটা মেডিকেল সেন্টারের ঘটনা বলেছেন আর কি। নামটা বললাম না, বলা যাবে না অ্যাকচুয়ালি। যাক, উনি ছিলেন তখন ওখানকার আপনার কেবল ফ্রেশ ডক্টর আর কি, হওয়ার পর ওখানে উনি কাজ করছেন। তো ওখানে আপনার বিভিন্ন ইউনিট ছিল আর কি। এটা অবশ্যই একটা হসপিটাল, বড় বড় ইউনিট। তো একদিন ওখানকার যে যেই ওয়ার্ডটাতে একটা আপনার আপনার সদ্য প্রসূত বাচ্চা যেখানে হতো, সেখানকার এক মহিলা ওনাকে ডেকে বলছেন যে ম্যাডাম আপনার সাথে একটু কথা আছে। বললো কি কথা? বলে আমি ব্যাপারটা অলরেডি আপনাদের এখানে আয়ার সাথে ডিসকাস বলেছি। সে এটাতে খুব একটা দেয়নি, তো ইন্টারেস্ট দেখায়নি এবং উনি আমাকে কোনো পাত্তাও দিচ্ছে না। বাট আমি সাফার করেছি এবং আমি খুব ভয় পাচ্ছি, আমি আপনার সাথে কথা বলছি। তো উনি বললো আচ্ছা কি? তো উনি তখন ইয়াং ছিলেন একদম, ওনার কিউরিয়াসিটি হলো যে ব্যাপারটা কি, আসলে কি ফেস করতেছে সে। তো উনি ফার্স্টে বোঝানোর চেষ্টা করলো আপনার যদি সার্ভিস নিয়ে কোনো সমস্যা থাকে আমি কিন্তু খুব একটা এটাতে হেল্প করতে পারবো না, যতটুকু পারার ততটুকু। বলতে সেটা না, বলতেছে যে আমি রাতের বেলা আমি এখানে আমার বাচ্চা নিয়ে ঘুমাই, আমার তো 1 দিন না 2 দিন হয়েছে তখন কেবল। বলতেছে যে অনেক রাতে, তখন গভীর রাত হয়ে গেছে এবং ওয়ার্ডের লাইট প্রায় বন্ধ, ডিম একটা লাইট, খুব অল্প আলো জ্বলতেছে এখানে। তো আমি দেখলাম যে ওই পাশে যে পর্দা আছে, ও পর্দাটা বাতাসে নড়তেছে। তো অবশ্যই জানলা খোলা থাকলে নড়তেই পারে, সেটা সে করেনি। তো আমি হেঁটে পানি আনতে গেলাম, ওই আয়াকে খুঁজলাম, উনি নাই, পানি আনতে গেলাম। বাচ্চাকে আমি ঘাটে রেখে গেছি। তো পানি এনে যখন আমি আসছি, আমি এসে দেখি ওই আমার খাটের কাছে যেখানে আমার বাচ্চা শুয়ে আছে, তার সামনে বেশ লম্বা একটা মানুষের মতো, গায়ের মধ্যে যে সাদা অ্যাপ্রন টাইপেরই পরা, উবু হয়ে কি দেখতেছে, বেশ লম্বা। আমি ভাবলাম যে এই সময় এত লম্বা কোনো ডাক্তার পুরুষ নার্স এখানে ঢোকারও কথা না, যেহেতু মেয়েদের ইউনিট এখন ঢোকারও কথা না, কে এটা ডাক্তার কি কে? তখন সে খুব হেজিটেট করে সামনে যে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে উনি দেখলো যে ওনাদেরকে ফিরলো, কিন্তু সে চেহারাটা দেখলো না, হি কুডন্ট সি দ্য ফেস। মুখটা নাকি কভার করা, কাপড় দিয়ে মুখ কভার করা। তো সে খুব ভয় পেয়েছে, জোরে সাউন্ড করে উঠছে। এই জোরে সাউন্ড করে উঠতে পাশের বেডে যে মহিলা ছিল, সে ঘুমাচ্ছিল, সে উঠে গেছে। উঠে কি হয়েছে তখন দেখে যে ওই লোকটা নাই ওখানে, এবং সে খুব ভয় পেয়েছে। ভয় পর সে আবার ওই মহিলাকে বলতেছে যে এরকম দেখছে। মহিলা বললে আল্লাহ আমি তো দেখি নাই, আপনি দোয়া দুরুদ পড়েন, কোনো ব্যাপারটা হবে। মহিলা আমি যেভাবে সুন্দর করে বলছি, ওই মহিলা কিন্তু ওইভাবে বলেনি, বিকজ উনি এতটাই ছিলেন না আর কি। তো যাক, তো শাকের আপু যিনি আছে উনি শুনে বললো যে আসলে এটা মনে আপনার মানসিক কোনো ভুল টুল হবে, কারণ এরকম তো আপনি থাকেন, অসুবিধা নেই, ভয় পেলে জোরে ডাক দিবেন, আর আমি আজকে বলে দিব ওয়ার্ডে যে মহিলা থাকে সে যেন ঠিক মতো সেটা বলার পরে
ওই আপু চলে যায়। ওনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে এই জিনিসটা কি হলো, তা উনি আবার কথাবার্তা ভুলে যায় আর কি জিনিসটা। তো এর পরদিন থেকে শুনতেছে, উনি যখন আবার কাজে আসলো তো শুনতেছে যে ওই ওয়ার্ডে বাচ্চা, তার রিলিজের ডেট, কিন্তু বাচ্চাটা সকাল থেকে একদম কাঁদতে কাঁদতে নীল হয়ে যাচ্ছে এবং মানে তাকাচ্ছেও না ঠিক মতো, নিউবর্ন বেবি, খুব খারাপ অবস্থা। ডাক্তার কয়েকদিন চেষ্টা করতেছে, ওনাকেও বললো, উনিও গেছে ওনার সিনিয়রদের সাথে। তো যে দেখতেছে বাচ্চাটা কাঁদতেছে এবং কাঁদতে কাঁদতে মানে কান্না যতক্ষণ পর্যন্ত তার মানে আপনার মানে মানে অ্যাবিলিটি শেষ না হচ্ছে চিৎকার করা, ততক্ষণ পর্যন্ত সে কাঁদতেছে আর কি, কাঁদতেছে জোরে জোরে। তো উনি জিজ্ঞেস করেন তখন একে আপনার ওই ওই মাকে যে কি ব্যাপার, কি হয়েছে। বলছে যে গতকাল থেকে বাচ্চাটা প্রচন্ড ভয় পাইছে কোনো কারণে হয়তো, এবং বাচ্চাটা মানে এরকম অ্যাবনর্মাল অ্যাক্ট করতেছে। তো মাটাকে জিজ্ঞেস করছে, তো মাটা বলতেছে যে সে ওই একই যে আপনার জিনিসটা, যে সে হঠাৎ শুয়েছিল রাতের বেলা, তো উনি দেখে যে ওই কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে এরকম একটা এরকম সাদা ই টাইপের দাঁড়ানো, এবং সে আস্তে আস্তে সামনে আসতেছে এবং সামনে এসে ওনার খাটের সামনে আসছে। তো উনি প্রায় স্পেল বাউন্ডের মতো হয়ে গেছিল, উনি দোয়া দুরুদ পড়া শুরু করছে। উনি ভয় পাইছে, যে উনি ভাবছে যেমন আমাদের দেশে দেখলে কিছু ভাবে ভূত বা প্রেত এরকম কিছু, দোয়া পড়া শুরু করছে। তো তারপর আর দেখে নাই, বাট ওনার বাচ্চাটা তখন থেকেই খুব অ্যাবনর্মাল অ্যাক্ট করা শুরু করছে। আচ্ছা, তো এনিওয়ে তো ওনারা বাচ্চাটাকে রাখে, হাসপাতাল থেকে রিলিজ দেয় না, যেহেতু বাচ্চা মানে অসুস্থ হয়ে গেছে। আবার বাচ্চাটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় আপনার ওইখানকার নিউনেটাল যে ইউনিট আছে ওখানে নিয়ে যায়, এবং ওখানে শুধু ওই নার্সরা বাচ্চার মা থাকতে পারে আর কেউ না এরকম। এরকম অবস্থায় দেখা যাচ্ছে বাচ্চাটা ক্রমাগত এরকম করতেছে আর কি। আচ্ছা, ঠিক হয় না। তো বাচ্চার বাবা সে মানে তার সাথে কথা বলে তার ফ্যামিলির লোক এনে একজন হুজুরকে নিয়ে আসে আর কি। এসে বাচ্চাটাকে আপনার নেয়, নিয়ে কিছু পড়ায় আর কি, মানে হুজুর দোয়া পড়ে, এবং হুজুর মনে করেন যে দুটা ফিতা আর কি এরকম সুতার মতো কাইতন বাচ্চাটা হাতে বেঁধে দেয়। তারপর দোয়াটা পড়ে, বাচ্চার হাতে দুটা কাইতন বেঁধে দেয়। ওকে। তারপর বাচ্চাটা অটোমেটিকলি মানে মানে খুব আজব ভাবেই কান্নাকাটি থেমে যায় তখন, একা একাই, তখন আর কোনো কিছুই লাগে না। তো যাক, বাচ্চাটাকে রিলিজ করে দেওয়া হয় মা সহ। তো মাটা চলে যায়। চলে যাওয়ার পরে শাকের আপু চিন্তা করে যে কি হলো ঘটনাটা। তো উনি যখন বসে আছে তখন ওই ওয়ার্ডের যে নার্সটা সে এসে ওনাকে বলে যে আপা একটা কথা বলি ম্যাডাম, এখানে আসলেই কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আরো অনেকে ভয় পায়। এখন অনেকে বলে না, আবার আমি অনেকের কাছে শুনি, কিন্তু মানে আমি এটা পাত্তা দিই না, কারণ এগুলো পাত্তা দিলে তো মানুষই হয়ে যাবে। তো বলছে কি শুনেন আপনি? বলে অনেকেই শুনি যে এর আগে বলছে যে একবার ওখানে মাত্র 2 জন রোগী ছিল, মানে একজন এরকম মহিলার বাচ্চা হয়েছে, সে ঘুমাইছিল, আরেকজন মহিলা এরকম নতুন বাচ্চা হয়েছে। তো সেই মহিলা নাকি দেখছে যে ওই রুমের কোণার মধ্যে এরকম 5-6 জন মানুষ ওরকম দাঁড়ায় আছে এবং গুজগুজ করে কথা বলতেছে। এই মহিলা ভয়ের চোটে সাথে সাথে তার গায়ের মধ্যে আপনার কাঁথা টেনে শুয়ে পড়ে, মানে সে ভয়ে মানে করতে থাকে, এবং সে ইমিডিয়েটলি তার রিলিজ অর্ডার নিয়ে ওখান থেকে চলে যায় একদম, হাসপাতালে আর থাকেন না উনি। তো শাকের আপু বলে যে ঘটনা কি, উনি ভাবে যে এখানে কি আসলে মেডিকেলে থাকলে ভূত প্রেত নিয়ে খুব একটা বিশ্বাসের প্রশ্ন আসে না, স্বাভাবিক, মানে দুই প্রান্তের জিনিস আসলে। তো যাই হোক, তো উনি তারপর ইন্টারেস্ট দেখায়, উনি খোঁজে এখানে যে আর কে কাজ করে। তো এরকম অনেকের কাছে জিজ্ঞেস করে, তেমন কেউ উত্তর দেয় না। তো ওখানকার যে আপনার দারোয়ান ছিল সে বলে যে ম্যাডাম আমি আপনাকে একটা দিতে পারি, এখানে একটা বুড়ি আয়া কাজ করতো, তিনি আপনাকে উত্তর দিবেন, আপনার বলবে কিছু ইনফরমেশন আছে। বলে কি? বলে যে এই যে রুমটাতে এখন এই যে নতুন নিউবর্ন বেবি রাখা হয়, এই জায়গাটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে। এই রুমটা আগে ছিল হচ্ছে মারা যাওয়ার পর প্রথম মর্গে নেওয়ার আগে যে লাশ রাখতো, এটা ছিল সেই রুম। আচ্ছা, হ্যাঁ, এখানে সব আগেই নিয়ে লাশগুলো রাখতো, পরবর্তীতে টাইম হলে আস্তে আস্তে মর্গে নিয়ে যেত। এবং অনেক আপনার ওই যে অ্যাক্সিডেন্ট হওয়া রোগী বা অপঘাতে মৃত্যু যারা হয়েছে তারাই সেখানে স্বাভাবিক মৃত্যু না। এবং এইখানে মানে তখন এই যে রাখতো, অনেকে অনেক কিছু দেখতো। এরকম মানুষ দেখছে যে যাচ্ছে, হঠাৎ করে দেখে যে দরজা খুলে দাঁড়ায় আছে কেউ, এবং তার মানে অ্যাক্সিডেন্ট হওয়া মুখটাই এরকম। তো এরকম সিন দেখতো। তো পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এগুলা না ভেবেই, তাদের চেঞ্জিং দরকার ছিল, তারা চেঞ্জ করে ইউনিটগুলো সরাই ফেলছে। তো এরকম শোনার পরে তখন ওনার কিউরিয়াসিটিটা খুব বেড়ে যায়। উনি ওই যেই মহিলাটা প্রথম ভয় পাইছিল আর কি, ওনার কাছে মানে ওনার সাথে যোগাযোগ করে, অ্যাড্রেস খুঁজে ওই বাসায় জিজ্ঞেস করে যে আপনার বাচ্চা কেমন আছে। তো মহিলা ওনাকে নিয়ে আসে, এনে বলে যে দেখেন ম্যাডাম, আমরা তো অনেক অনেক ভয় পাইছি এবং আমার বাচ্চা অনেক এটাতে সাফার করছে। তাকে এরকম পরে কোথায় নিয়ে যে কোন মানে আপনার মানে মাজার বা কোথার থেকে কিছু এনে তাকে দেওয়া হয়েছে। এরপরে গেলে বাসায় নিয়ে আসার পরেও এই বাচ্চা খুব সমস্যা করতো, মানে সে নিজেও মহিলা নাকি দেখতো যে রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ দেখতো যে তার টেবিলের উপর একটা কালো বিড়াল বসে আছে। তারপর সেই লম্বা জিনিসটাকে সে অনেকবার দেখছে যে লম্বা এরকমই পড়া।
তখন নাকি ওই হুজুরি বলে যে আপনি অমুক মাজারে যান, ওখান থেকে এরকম এরকম জিনিস আনেন, বাচ্চাকে করেন, তো দিয়ে তারপর আস্তে ধীরে তাকে করা হয়, মানে বাচ্চাটাকে আস্তে আস্তে নর্মাল হয়। তো শাকের আপা বলছে যে এটা ওনার একটা বিশাল ব্যাপার মেডিকেলে, এবং উনি ওই রুমে উনি এরপর থেকে রাতের বেলা আর কোনোদিন শুনে যেত না, কারণ উনি ভয় পায়। এবং আচ্ছা, তার মানে কি উনি বিশ্বাস করেছিলেন ব্যাপারটা? হ্যাঁ, উনি তো বিশ্বাস করেছেন এবং উনি এখনো বিশ্বাস করেন, এবং ওনার সাথে এখনো অনেক কিছু ঘটে। উনি বলছে যে আমাকে আস্তে আস্তে আরো কিছু বলবেন আর কি, ওনার আরো কিছু অভিজ্ঞতা জীবনের। বাহ, চমৎকার, আমরা ওয়েট করবো সেটার জন্য। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে লিখছেন যে আলিফ ভাইয়ের আমার যেটা এখন অতিথি আমাদের এই মুহূর্তে যিনি আছেন তার নামটা একটু আমি জিজ্ঞেস করবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমার নাম মুশফিক, আমি এখন এআরবি অ্যাডমিশন টেস্টের জন্য করব। ওকে, আমরা ব্যাক টু ব্যাক যে করতে পারছি, ইটস মাই প্লেজার যে আপনি এখানে এসেছেন। এন্ড আপনার বাসাটা কোথায় যাবো? আমার বাসা ধানমন্ডিতে। ধানমন্ডিতে, অলরাইট। আমরা চলে যাব ঘটনায় এবং মেডিকেলের ঘটনা, রাইট? এবং ঘটনা খুবই ইন্টারেস্টিং, আমি নিজে শুনে চমকে উঠছি। আমি তো অফেয়ারে শুনেছি, আপনারা শুনুন এখন। আমার ফ্রেন্ড মেডিকেলে যারা পড়ছে, ওর ফ্রেন্ডরা অবভিয়াসলি অনেক ইন্টারেস্টেড হবে। সো আমার যে ঘটনা, সেটা আমার একটা আত্মীয়র সাথে। তার নাম হলো কি আফসানা, সে আমার খালা লাগে, আন্টি। তো এই ঘটনাটা ঘটে আপনার 1999 সালে। সে বাংলাদেশে আপনার একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজে, নামটা উল্লেখ করতে পারবো না, ওখানে লেখাপড়া কমপ্লিট করে সে হায়ার স্টাডিজের জন্য আপনার ইন্ডিয়াতে যায়। ওকে, তো ওই ইয়ারে আপনার বাই রোড ইন্ডিয়াতে যাওয়ার যে ফ্যাসিলিটিটা, এটা আপনার অলরেডি চালু হয়ে গেছে। অ্যান্ড সে একদিন রাতে শ্যামলী পরিবহনের একটি বাসে রাত 11টার দিকে উনি রওনা হন। ওনার প্ল্যান ছিল উনি বেনাপোলে যাবে, বেনাপোলে, এবং ওইখান থেকে সকাল 6টার দিকে সে একটা ট্যাক্সি নিয়ে হোস্টেলে গিয়ে থাকবে, রেস্ট নিয়ে তার রাতের বেলা ট্রেন ধরবে দিল্লির। সে দিল্লিতে যাবে। তো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান সে তার জার্নি শুরু করে দেয় এবং বাসে উঠে সে চলতে থাকে। তো জার্নিতে বাসে তার পাশে একটা লোক ছিল, এটা সে কথা বলেনি। জার্নির পরে সকালবেলা যখন বাসটা বেনাপোলে পৌঁছায়, লোকটার সাথে পরিচয় হয়। এইভাবেই পরিচয় হয় যে লোকটা আফসানা আন্টিকে জিজ্ঞেস করে যে আপু চলেন নাস্তা করি, কিছুক্ষণ পর আপনার পাসপোর্ট চেক করবে। তো প্রথমে আন্টি একটু নার্ভাস ফিল করে, কারণ চিনে না অবভিয়াসলি আননোন একজন পার্সনের সাথে। তো পরে যেহেতু জার্নিতে একা, ওনার সাথে নাস্তাটা করে। নাস্তা করার পর তারা একসাথে একটা ট্যাক্সি নেয়, ট্যাক্সি নিয়ে আপনার এই হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়। তো কথায় কথায় জানা গেল যে লোকটা তার সাথে ছিল, ওনার নাম হলো কি শ্রীকান্ত দাস, এবং উনি আপনার বাংলাদেশে একটি পাওয়ার গ্রিড কোম্পানিতে চাকরি অবস্থায় আছে। তো কথা বলতে বলতে মাঝখানে কনভারসেশনে যখন ডিপ চলে যায়, তখন আপনার আন্টির কাছে তার কথাগুলো একটু সন্দেহজনক মনে হলো। কারণ উনি একবার বলতেছে যে ট্রেনে চলা অনেক ভালো, ট্রেনে গেলে অনেক ভালো মতো পৌঁছানো যাবে দিল্লিতে, আবার বলতেছে ট্রেনে যাওয়া অনেক রিস্কি, এই ট্রেনে অনেক বিপদ টিপদ হয়। তো উনি এগুলা একটু ফ্রাস্ট্রেশন এবং ভয়, উনি ভাবছেন যে আমাকে কনফিউজ করার চেষ্টা করতেছে, এবং কনফিউজ হয়ে সে রাগের মাথায় বলে বসছে যে আপনি একটু কাইন্ডলি ট্যাক্সি থেকে চলে যান, আমি একা যেতে পারবো। তো সে ট্যাক্সি থেকে নেমে যায়, এবং নেমে যাওয়ার পর সে তার মতো হোস্টেলে চলে যায়, এবং রাত 11টার দিকে ট্রেন স্টেশন আসে, ট্রেনে উঠে। তো ট্রেনে ওঠার পরই, এমনিতেই সে লেট ছিল, তো ট্রেনের সাথে সাথে উঠলো। ওঠার পরই তার সিট নাম্বার অনুযায়ী সে বসলো। বসার পর টায়ার্ড ছিল, তো তাই আশেপাশে আর না দেখে সে ট্রেনে একটু বসেছিল। দেন হঠাৎ করে যখন ট্রেন শুরু হয়ে যায়, মানে ট্রেন যখন শুরু হয়ে যায়, চলা শুরু করলো, তখন সে তার ডান দিকে তাকায় দেখে যে তার পাশে যে লোকটা বসেছে, সে ওই লোক যাকে উনি ট্যাক্সি থেকে নামতে বলেছে, শ্রীকান্ত দাস। আচ্ছা। তো উনি তখনই একটু মানে ভয় পেয়ে গিয়ে আচমকা গলায় বললো যে আপনি এখানে কেন, আপনার না বাড়ি কলকাতা, আপনি দিল্লির ট্রেনে কেন? তখন সে বলে যে না আপু, আমার দিল্লিতে একটা বিজনেস আছে যেটা আমার কলকাতায় আমার ফ্যামিলি হ্যান্ডেল করে। তো আপু মনে মনে চিন্তা করলো, যদি তার বিজনেস থাকতো সে আমাকে ট্যাক্সিতে বলতো, সে আমাকে বলেনি। তখনই বললো যে দেখেন, আমি বুঝতে পারতেছি আপনি আমাকে ফলো করতেছেন, আপনি যদি এখান থেকে না চলে যান তাহলে আমি কিন্তু লোকজনকে বলে দিব, চিলাচিলি করে মানুষ জড়ো করবো। তো এটা একটু উঁচা গলাতেই বসে দেখে একটা পাশে একজন লোক বসে, দিদি কোনো সমস্যা হয়েছে? তখন আন্টি বললো যে দেখেন, উনি আমাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছে এবং সে আমাকে আমার এই জিনিসটা বিরক্তিকর লাগতেছে। তো তখন আশেপাশে যে মানুষরা ছিল তারা ওই শ্রীকান্ত দাসকে টিটির কাছে, যে টিকিট চেক করে, তার কাছে ধরিয়ে দেয়, এবং পরের স্টেশনে ওনাকে নামিয়ে দেওয়া হয়। তো তখন মনে হয় আন্টি একটু শান্তি পেল। তো পাওয়ার পর চলতেছে, ট্রেন চলতেছে। তো 1-1.5 ঘন্টা পর আপনার বাইরের একটু আলোতে সে যখন জানলা দিয়ে তাকালো, সে অবাক হয়ে দেখতে পেল যে শ্রীকান্ত দাস একটা জায়গায় দাঁড়ায় আছে। তাকে কিন্তু লাস্ট স্টেশনে নামাই দিছে, তারপরেও কিন্তু ওনাকে দেখতে পারছে। এটার মধ্যে তার মনে একটা ভয় চলে আসে, এবং সে মনে মনে চিন্তা করলো, অদ্ভুত ব্যাপার, মানে
একটা স্টেশনে নামে দেওয়ার পরে কিছুদিন পরে যাওয়ার পরে যখন মানে কিভাবে দেখলো এটা আরেকবার? এটা আপনার জানলার পাশে একটা রোড ছিল, রোডের ঠিক আইল্যান্ডের উপরে উনি দাঁড়ায় আছে এবং ওখানে একটা আলো ছিল, আলোর নিচে তারপরে অনেক দূরে কিন্তু নামিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। তো পরে সে চিন্তা করলো যে এখন তার মনে একটা ভয় ছিল এবং সে মনে মনে চিন্তা করলো যে আমি দিল্লিতে কোনো মতো পৌঁছালেই শান্তি। তো সে দিল্লিতে ঠিকঠাক মতো পৌঁছায় এবং তার পরের 1 মাসের মতো কিছু হয়নি। 1 মাসের ঠিক পরেই তার সাথে ঘটে সব মানে কয়েকটা কিছু ঘটনা ঘটে। একদিন সে তার রাত্রেবেলা ডিউটি ছিল, তার ফ্রেন্ডদের সাথে নাইট ডিউটি, সে তার ফ্রেন্ডদের সাথে নাইট ডিউটি করতেছে। এমন সময় সে নিচে যেখানে হিমাগার, যেখানে ডেড ফ্রিজিং এখানে রাখে ডেড বডি, ওইখানে চিল্লাচিল্লির আওয়াজ পাচ্ছে। তো সে কিছু না বলে দৌড় দিয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে যে ওই এলাকার কিছু গুন্ডা যারা আছে মাস্তান, তারা ওইখানে হসপিটালের লোকদের সাথে একটু হইচই করছে, চিল্লাচিল্লি করছে। তো ওইটা দেখে আসে কিছু না বলে সে উপরে আসে, এসে তার যার ফ্রেন্ডরা ডিউটিতে ছিল তাদেরকে বলে যে নিচে কিসের চিল্লাচিল্লি হচ্ছে। তো তার ফ্রেন্ডরা আবার অবাক হয়ে বললো যে কই, আমরা তো কোনো চিল্লাচিল্লি শুনি না। বলে যে না, আমি তো মাত্র শুনলাম। তো সে তার ফ্রেন্ডদেরকে নিচে যায় এবং ওই হিমাগারের সামনে যে গার্ড বসেছিল তাকে বলে যে মামা এরা কারা ছিল। তো গার্ডও অবাক হয়ে বলে ম্যাডাম আপনি কি বলছেন, এটা আমি এখানে তো কেউ ছিল না, আমি তো এতক্ষণ একা বসা। বলে না, এই যে কিছু লোক যে বাইরে থেকে আসলো চিল্লাচিল্লি করলো। বলে ম্যাডাম কেউই তো আসেনি, আমি তো সেই কখন থেকে একা বসা। তার ফ্রেন্ডরা বলে যে আমিও তো কোনো চিল্লাচিল্লি শুনি নাই, তুই হঠাৎ করে উঠে দৌড় দিলি। তো সে আবার উপরে চলে গেল। তো কিছুক্ষণ পর তার কাছে একটা পেশেন্ট আসে, পেশেন্টটা এসে বসে। তো সে রাতে ডিউটি ডক্টর, তো সে বসেছিল, তার কাছে আসে। তো পেশেন্টকে জিজ্ঞেস করলো, আন্টি জিজ্ঞেস করলো যে আপনার নাম কি। পেশেন্টের নাম ছিল শ্রীকান্ত দাস। একই নাম। তো সে একটু শকড হয়ে গেল এবং বললো যে শ্রীকান্ত, আচ্ছা নাম মিলতেই পারে। তো জিজ্ঞেস করলো আপনি কি কাজ করেন, আপনার জব স্ট্যাটাস কি। সে বলে আমি বাংলাদেশে একটা পাওয়ার গ্রিড কোম্পানিতে আছি এবং আমার দিল্লিতে বিজনেস আছে। এইটা শোনার পর তো সে আরো শকড হয়ে গেল, মিলে যাচ্ছে। তো সে লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে আপনার বাসা কোথায়। বলে যে আমার বাসা হলো কলকাতায়, আমি দিল্লিতে আসছি একটা বিজনেসের কাছে। কিন্তু চেহারা মিলে নেই রাসেল ভাই, মিলে নেই। তো এটাতে সে আরো অনেক শকড হয়। তো যেহেতু পেশেন্টের কন্ডিশন একটু মানে খারাপ ছিল, যে কারণে তাকে সাথে সাথে হসপিটালাইজ করা হয় পেশেন্টটাকে। তো এটা নিয়ে সে আরো ওইভাবে চিন্তা করে না, কিন্তু অবভিয়াসলি একটু মাথায় ছিল যে জিনিসটা কিরকম হচ্ছে। তো তার 3 দিন পর একটা সার্জারি ছিল অন্য একটা পেশেন্টের, ডিফারেন্ট একটা পেশেন্ট। তো আন্টি ছিল অ্যাসিস্ট্যান্ট সার্জন, আর তার সাথে হেড সার্জন ছিল, আরো অনেকে ছিল। তো পেশেন্টটা ছিল আপনার ক্যান্সারের পেশেন্ট, আফটার দ্য অপারেশন ক্যান্সারের পেশেন্ট। তো উনি মারা গেছে পেশেন্টটা। তো আন্টি নিজে সার্জারি করেছে, সো আন্টির তো ফেস মনে আছে। তো উনি ওটি থেকে বের হয়ে ওটির ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস পরে সে যাচ্ছে। তো যাওয়ার সময় তখন একটু চিল্লাচিল্লি শুনলো যে ডেড বডির যে আত্মীয় স্বজন তাদের সাথে হসপিটালের লোকজনদের একটু ঝামেলা হচ্ছে। তো সেটা তো সে আর করেনি, অত পাত্তা না দিয়ে সে হেঁটে যাচ্ছে। আর অপারেশনের পর যে পেশেন্টটা মারা গেছে তার বডিটা ঠিক ওটির বাইরে রাখা হয়েছে এবং কাপড় দিয়ে ঢাকা ছিল। তো সে কাপড় দিয়ে ঢাকা ছিল। তো সে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় হয়তোবা বাতাসের কারণে কিনা আপনার ডেড বডির মুখের উপর থেকে কাপড়টা সরে যায় এবং সরে যাওয়ার পর যে জিনিসটা দেখে রাসেল ভাই, যে ডেড বডিটা যা ছিল এটা সেই শ্রীকান্ত দাসে, যাকে উনি আপনার বেনাপোলে যে ট্রেনে যার সাথে পরিচয় হয়েছিল, না বাসে পরিচয় হয়েছিল, যার সাথে যাকে ট্যাক্সি থেকে নেমে দেওয়া হয়েছিল, নামিয়ে দেওয়া হয়েছিল, ট্রেনে আবারও দেখা হয় এবং যাকে একটা আইল্যান্ডের উপর দাঁড়িয়ে থাকতে দেখে। এই ভদ্রলোক সেই ভদ্রলোক, কিন্তু যাকে তিনি প্রথমে ট্রিটমেন্ট করছিলেন, এখানে অনেকদিন পরে অপারেশন করেছিলেন, তখন তার চেহারা আর এই চেহারা মিলে ছিল না। মারা যাবার পরে দেখা যাচ্ছে চেহারায় মিল। সেদিনে কিন্তু খালি একটাই সার্জারি ছিল, এটাই কিন্তু অনলি সার্জারি, এন্ড সার্জারিতে ছিল অন্য পেশেন্টের, কিন্তু কেমনে তার চেহারাটা মিলে গেল, শ্রীকান্ত দাসের হয়ে গেল। মানে ঘটনাটা সবচেয়ে মজার পার্টটা কি, যে প্রথমে ওই লোকটাকে দেখেই যেরকম কনফিউজড হয়ে গিয়েছিলেন উনি, কনফিউশনটা শুরু থেকেই ছিল এবং ঘটনার শেষেও ব্যাপারটা খুবই কনফিউজিং। মানে ব্যাপারটা হচ্ছে কনফিউশনের একদম পুরো জিনিসটাই, পুরো ব্যাপারটাই মধ্যে একটা অদ্ভুত ধরনের কনফিউশন আছে। তো পরে উনি এটা দেখার পর তো সে একদম ভয়ের একদম শেষ মাত্রায় চলে গিয়ে সে 2 থেকে 3 দিনের মধ্যে বাংলাদেশে ব্যাক করে এবং অনেক করে তার বাংলাদেশে লেখাপড়াটা কন্টিনিউ করে এবং পরে সে এটার রিজন কি ছিল এটা সে আর জানতেও চায় নাই। অবশ্য প্রথম আসার পর 2-3 মাসে একটু ফ্রাস্ট্রেশনে সাফার করেছে, দেন সে আস্তে আস্তে এটা ওভারলুক করেছে, কারণ তারপরে তার সাথে আর কিছু হয়নি। তো পরে আমি আন্টির কাছে এই ঘটনাটা জানতে পারি।
থ্যাংক ইউ সো মাচ Thank you so much. আপনার এত চমৎকার একটা ঘটনা বলার জন্য। এবং আমি জানি যে আপনাদের অনেকে আজকে শুনছেন, আপনাদের পুরো মানে ব্যাচমেটরা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি তারাও আপনার এই ঘটনা শোনার পরে তারাও আগ্রহী হবেন এবং এখানে এসে তাদের ঘটনাগুলো শেয়ার করবেন। যদি মানে সবসময় ঘটনা যে আপনার হতে হবে তার কোনো মানে। আচ্ছা, পুরনোদের মধ্যে আরো একজন ডিনার, তার ঘটনা শুনি এবং দেখা যাক মানে কোন দল জয়ী হয়। রাইট, আচ্ছা দেখা যাক, আমরা দিনারের কাছে যাই। দিনার, এই ঘটনাটা কোথায় ঘটেছে? জি রাসেল ভাই, এটা লালবাগের শেখ সাহেব বাজার নামক একটি জায়গার ঘটনা। তো ঘটনাটি আমি শুনেছি আমার ফ্রেন্ড মিজান ভাই ওনার মুখ থেকে। আচ্ছা, তো রাসেল ভাই, আমি সরাসরি মিজান ভাই ঘটনা চলে যাই। তো ঘটনাটি শুরু করার আগে আমি তার বাসার একটু বর্ণনা দিয়ে নিই। সেটা হচ্ছে শেখ সাহেব বাজার এলাকায় আজিমপুর মডেল স্কুল নামে একটি স্কুল রয়েছে, ঠিক সেই স্কুলটার পাশে হচ্ছে তাদের বাসা, এবং তাদের বাসাটা বিশাল পরিসরে করা। তো তারা ওইখানে, তার নানু বাসা এটা বেসিক্যালি, এবং তারা তাদের পূর্বপুরুষরা প্রায় রাসেল ভাই 80-90 বছর বা তারও বেশি সময় ধরে সেখানে তারা থাকেন। তো তাদের বাসায় প্রায় শুরু থেকে বিভিন্ন ধরনের প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে আসছে। তো মিজান ভাই আমার সাথে যে ঘটনাটি শেয়ার করে, এটা প্রায় রোজার 1-1.5 মাস আগের একটি ঘটনা। তো ঘটনাটি হচ্ছে এরকম যে মিজান ভাই এক রাতে তার রুমে শুয়ে টিভি দেখছিলেন। তো তখন প্রায় রাত 2টা কি 2:30 এরকম একটা সময় হবে। তো উনি ওই সময় ওনার জাস্ট ঘুম চলে আসে, উনি টিভি অফ করেন। তো টিভি অফ করে উনি ওনার রুম থেকে বের হয়ে ওনার ওয়াশরুমের দিকে যান। তো উনি ওনার ওয়াশরুমে গিয়ে লাইট জ্বালিয়ে, তো উনি যখন ফ্রেশ হচ্ছিলেন তখন আসলে উনি যে শব্দটা শুনে সেটা হচ্ছে এরকম যে ওনাদের যে উপরের যে ফ্লোরটা ছিল, সেই ফ্লোরে কিন্তু আসলে তখন কোনো ভাড়াটিও ছিল না, জাস্ট উনি 3 তলায় থাকতেন। তো উনি যেটা শুনতে পান যে উপর থেকে কে একজন সিঁড়ি দিয়ে নিচে নামছে। তো শব্দটা খুবই উইয়ার্ড ছিল এই জন্য যে রাসেল ভাই প্লাস্টিকের স্যান্ডেল অথবা স্পঞ্জ বা চামড়ার স্যান্ডেল পরে যদি কেউ সিঁড়ি দিয়ে নামে যেরকম একটা শব্দ হবে, কিন্তু ওই শব্দটা ওই রকম ছিল না। এটা রাসেল ভাই উনি যেটা বলে যে অনেক আগে এক ধরনের কাঠের একটা স্যান্ডেল পাওয়া যেত, যেটাকে বলে খরম। আচ্ছা, তো উনি যেটা বলেন যে শব্দটা ছিল ওই খরমের শব্দ। তো ওই শব্দটা রাসেল ভাই উনি এর আগে অনেকবার ওনাদের বাসায় শুনেন। তো উনি জাস্ট ওনার একটা কিউরিয়াসিটি ছিল যে আসলে জিনিসটা কি দেখার জন্য। তো উনি রাসেল ভাই সঙ্গে সঙ্গে ওয়াশরুম থেকে যখন বের হন, তো বের হওয়ার পর ওই সিঁড়ি ঘরে ওইখানে কোনো লাইট ছিল না। তো উনি যেটা ফিল করলেন যে কোনো একটা গরম বাতাস জাস্ট উনাকে ক্রস করে উপরের সিঁড়ি থেকে নেমে জাস্ট নিচের সিঁড়ির দিকে নামছে, এবং উনি কিন্তু স্টিল সেই খরমের জুতোর শব্দটা শুনতে পাচ্ছে। তখন আমি ওই জায়গায় লাইটে যখন সুইচ অন করলো, তো আসলে উনি যেটা দেখলো সেটা খুবই অবাক করা একটা ব্যাপার ছিল যে উনি দেখে যে সিঁড়ির মধ্যে কালো কুচকুচে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো উনি খুব অবাক হয় যে কারণ বিড়ালটা মানে উনি বলতেছে বিড়াল কাজ মানে ওটা বিড়ালের মতো তেমন একটা ছিল না শেপটা। শেপটা ছিল আসলে উনি যেটা বলেন যে কুকুরের যে শেপটা হয় ঠিক ওই রকম একটু বড় ধরনের বিড়াল ছিল। তো উনি এই ধরনের বিড়াল এর আগে ওনাদের বাসা কখনো দেখেনি, ইভেন দিনের বেলা তো উনি দেখেনি। তো আসলে উনি কোনো কিছু বুঝে উঠতে না পেরে উনি জাস্ট ওনার হাতের পাশে পানি ভর্তি বালতি ছিল, তো উনি সেখান থেকে বিড়ালটাকে তাড়ানোর জন্য সেখান থেকে কিছু পানি ছুঁড়ে মারে বিড়ালটার গায়ে। তো আসলে স্বাভাবিক কোনো বিড়াল হলে কিন্তু তখন সেখান থেকে দূর দিয়ে পালিয়ে যাওয়ার কথা, বাট উনি পানি ছোড়ার পর যেটা দেখলো যে বিড়ালটা তার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, তো তখন উনি একটু ভয় পায়। তো উনি কি করবে কিছু বুঝে উঠতে পারতেছিল না। তো ওই সময় ওনার হাতের পাশে একটি লাঠি ছিল। তো উনি করলেন কি যে সেই বিড়ালটার গায়ে মানে আঘাত না করে উনি জাস্ট ওয়ালের মধ্যে 2-3টা বাড়ি দেয়। তো বাড়ি দেওয়ার পর সঙ্গে সঙ্গে রাসেল ভাই যেটা হয় যে স্বাভাবিক বিড়াল হলে কিন্তু সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার কথা, বাট সেটা মানে খুব দিব্যি মানে খুব নর্মালি মানে অস্বাভাবিক ভাবে সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নেমে গেল। তো উনি তখন মানে দিব্যি সেই শব্দটা, সেই খরমের শব্দটা বিড়াল প্রতিটা স্টেপ দিয়ে নামছে এবং উনি সেই খরমের শব্দটা শুনতে পাচ্ছেন। তো তারপর উনি রাসেল ভাই উনি ওনার রুমে চলে আসেন, রুমে চলে আসে ঘুমিয়ে পড়েন। তো সকালবেলা যখন ওনার ঘুম ভাঙে তখন ওনার গায়ে অনেক জ্বর। আচ্ছা, তো অনেক জ্বর ছিল। তারপর ওনাকে ডাক্তার দেখানো হয়। তো ওনাদের বাসায় যে ওনার বড় মামা ছিল, আসলে ওনার জয়েন্ট ফ্যামিলি ছিল, মামা তারপর খালা সবাই একসাথে থাকতো ওনারা ওইদিকে। তো ওনার বড় মামা ওনাকে যেটা বলে, উনি কিন্তু রাসেল ভাই রাতে ওনার সাথে কি হয়েছে এরকম ঘটনা উনি কারোর সাথে শেয়ার করেনি। তো ওনার বড় মামা জাস্ট ওনার রুমে এসে ওনাকে বলে যে সবাইকে বের করে দিয়ে ওনাকে বলে পার্সোনালি যে তুমি রাতের বেলা ওনার গায়ে কেন পানি মারতে গেলা। তো এটা কিন্তু আসলে 2টা জিনিস যে উনি খুব অবাক হয় যে উনি যে রাতের বেলা পানি মারছে এটা উনি ছাড়া আর কেউই জানে না। আর ওনার মামা যেটা বলতেছে যে ওনাকে পানি কেন মারলা, তখন উনি একটু অবাক হন যে উনি তো বিড়ালের গায়ে পানি মারছেন। তারপর ওনার মামা যেটা বলে যে তুমি বেঁচে গেছো, মুরব্বীদের দোয়া ছিল, আর তুমি লাঠি দিয়ে হয়তো আঘাত করলে তুমি হয়তো বাঁচতে পারতে না। তো তখন তার মামা যেটা বলে যে তুমি যে জিনিসটাকে দেখছো এটা ওনাদের বাসায় প্রায় কয়েকশো বছর ধরে ওনাদের বাসায়
এবং উনি যেটা বলেন, ওনার বড় মামা যিনি বলেন উনি একটু পরহেজগার ছিলেন, তো উনি বলেন যে এটা ওনাদের বাসার পাহারাদারের মতো একজন একটা কিছু। আচ্ছা, তো রাসেল ভাই এই ঘটনাগুলো কিন্তু ওনাদের এলাকা প্রায় সবাই জানে। তো তারপর ওনাদের বাসার পাশে একটি স্কুল রয়েছে, ভাঙা একটি স্কুল, আমি সেই স্কুলটির নাম বলছি না। তো ওই স্কুলটা যে একটা ঘটনা, সেটা যখন আমরা রাসেল ভাই ঘটনাগুলো বাইরে দাঁড়িয়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে শুনতেছিলাম, তখন ওই মিজান ভাই যেটা বলে সেটা হচ্ছে যে অনেকগুলো কাপড়কে যদি একসাথে রাখার পর মানে বড় কোনো একটা কাপড় দিয়ে যদি বেঁধে ফেলা হয়, তো সেটা যেরকম পুটুলি আকারে দেখা যাবে, তো ঠিক ওই রকম একটা জিনিস রাতের বেলা সেই স্কুলটার পাশ থেকে বের হয় মানে কোন রকমের কোনো মানে অনেকগুলো কাপড়কে একসাথে পুটলির মতো করলে যেটা এরকম হবে, এরকম একটা গোলাকৃতি এরকম জিনিস বের হয়। জি রাসেল ভাই, খুবই অদ্ভুত ব্যাপার। এবং আসলে খুবই অবাক করার ব্যাপার যে যখন আমি ঘটনাটি শুনতেছিলাম তখন কিন্তু আশেপাশের একজন মুরব্বী আঙ্কেল ছিলেন, ওনার দোকান আছে সেখানে, উনিও কিন্তু আমাকে সেম জিনিসই বলতেছিলেন যে হ্যাঁ এটা ওনারা অনেকেই দেখছেন। তো এটা হয় এমন যে ওই স্কুলের পাশ থেকে সেটা বের হয় এবং রাস্তা দিয়ে রোলিং করতে করতে কোনো ধরনের মানুষের স্পর্শ ছাড়া সেটা কোনো রাস্তাতে দিব্যি চলতে থাকে। তো অনেকে যেটা এক্সপিরিয়েন্স করে যে দূরের থেকে দেখছে যে রাস্তার মধ্যে কোনো একটা পুটুলি পড়ে আছে, তো যখন সেটা কাছাকাছি আসছে তো কাছাকাছি এসে দেখা যায় না সেখানে কোনো পুটুলি বা কোনো কিছু নেই, দিব্যি সেখানে একজন পুরুষ অথবা অনেক সময় অনেকে দেখেছে যে সেখানে দিব্যি একজন মহিলা দাঁড়িয়ে আছে। তো তারা যেটা বলে যে সেটা সেখান থেকে রাস্তার মধ্যে রোলিং করতে করতে রাসেল ভাই আমলিগুলা বালু মাঠের এখানে একটি ডোবা আছে, সেটা 2-3 বছর আগে ভরাট করে ফেলছে, ঠিক ওই জায়গাটা পর্যন্ত আসে। তো যখন আমি ঘটনাটি রাস্তায় শুনতেছিলাম রাতের বেলা, তখন পাশের থেকে ভদ্রলোক উনি যেটা বলেন যে উনার ভাই সেম জিনিসটাই ফেস করছেন, এবং উনি যেটা বলেন সেটা হচ্ছে যে উনার ভাই সেদিন বেরিবাদ দিয়ে তাদের বাসায় আসতেছিল আমলিগুলোর ওই দিকটি দিয়ে। তো উনি যেটা বলেন যে তার ভাই যেটা দিব্যি দেখে যে একটু ঢালুর মধ্যে থেকে মানে একটা কাপড়ের পুটলি জাস্ট রোলিং করতে করতে আসতেছে, ওই রকম ঢালুও ছিল না রাস্তাটা। তো উনি প্রথমে এটাকে স্বাভাবিক নেন। তো উনি যেটা দেখেন উনার ওই ভদ্রলোকের বড় ভাই যে সেটা হচ্ছে যে পুটুলিটা রাস্তার থেকে যখন সে ডোবাটার উপরে চলে আসলো, সেটা কিন্তু রাসেল ভাই স্বাভাবিক কোনো পুটুলি হলে কিন্তু সেটা ডুবে যাওয়ার কথা, সেটা কিন্তু ভাসতেছিল পানিতে ভাসতেছিল, মানে পানির ভিতরে কিন্তু সে তলিয়েও যায়নি, পানির উপরে ছিল সেটা, এবং পানির উপর থেকে সেটা সে ডোবার মাঝখানে মানে এসে সেটা ভাসতেছে পানির মধ্যে না, পানির থেকে একটু উপরে, এটা সেই ভদ্রলোক বলতেছিল। তো এই ঘটনাগুলোর সাথে কিন্তু রাসেল ভাই ওই শেখ সাহেব বাজার রসুলবাগ এলাকার মানুষজন মানে মোটামুটি এখন অনেকটা ইউজ টু, যে ওনারা অনেকবার এগুলোকে ফেস করে ফেলেছেন অলরেডি। তারপর আরেকটা যেটা ঘটনা রাসেল ভাই ওনাদের বাসা কেন্দ্রিক, সেটা হচ্ছে যে আমি রাসেল ভাই মানে ঘটনা শোনার পর তাদের বাসা কিন্তু আমি গিয়ে দেখেছি। তো তাদের বাসা একটি ডাব গাছ আছে, ডাব গাছটা প্রায় আপনার 6 তলা বা 7 তলার মতো লম্বা, যেটা আমার খুব অবাক লাগে যে এতটা লম্বা একটি ডাব গাছ। তো সেই ডাব গাছ নিয়ে একটি ঘটনা যেটা হচ্ছে যে ওনাদের এক নেইবার্স আছে, তো নেইবার্সের একটা রান্নাঘর ছিল সেই ডাব গাছটার সাথে। এটা কিন্তু রাসেল ভাই যে মানে যখন আমি ঘটনা শুনতেছি সবাই কিন্তু বলতেছে যে ওই এলাকার মানুষজনরাই বলতেছে যে এরকম ঘটনাগুলো। তো এই নেইবার্সের মেয়ে যেটা করে যে উনি, এটা অনেক আগের ঘটনা, সে রান্নাঘরটা ওখানে ছিল এবং সে রান্নাঘরটার মধ্যে বসেই ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছিল। তো ভাত খাওয়ার পর সে অ্যাজ ইউজুয়াল তার রুমে চলে আসে। তো রুমে চলে আসার পর দিন থেকে তার সাথে যে ঘটনাগুলো শুরু হয়, সে কিছু প্যারানর্মাল মানে বিহেভিয়ার দেওয়া শুরু করে, যেটা হচ্ছে রাসেল ভাই যে সে দিনের বেলা কোন একটা সময় সেই ডাব গাছটার সামনে গিয়ে মানে উপরে কার সাথে জানি তাকে সে কথা বলতেছে এবং দিব্যি সে হাত দিয়ে ইশারা করে তাকে নিচে নামতে বলতেছে। প্রথম তার আম্মু তার গার্ডিয়ান যেটা ভাবে যে হয়তোবা অন্য কোনো সমস্যা। তো রাসেল ভাই তাকে কিন্তু অনেক ডাক্তার দেখানো হয়, কবিরাজ দেখানো হয়। তো একটা পর্যায়ে যেটা হয় তার এই প্রবলেম গুলো কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে এবং অতিরিক্ত একটা মাত্রায় চলে যায়। তো উনি দিনের প্রতিটা সময় সেই গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো একটা সময় তার গার্ডিয়ান যেটা করে যে তাকে তার রুমের মধ্যে বেঁধে রাখে, আসলে তাকে শিকল দিয়ে কিন্তু রুমের মধ্যে অলওয়েজ তারা বেঁধে রাখতেন এবং তার রুমের দরজা তারা বাইরে দিয়ে লক করে রাখতেন। তো একদিন রাতে আরেকজন নেইবার্স উনি ওনার ছাদে উঠে রাসেল ভাই যেটা দেখেন সেটা হচ্ছে যে ওনাদের বাসার পাশে যে স্কুলটা রয়েছে, যে স্কুলটা আমি ঘটনাটা একটু আগে বললাম, ঠিক সেই স্কুলটার বাউন্ডারিটা যেটা ঠিক বাউন্ডারিটা এবং স্কুলের যে মূল ভবনটা সেটা মাঝখানে একটু গ্যাপ রয়েছে। তো এবং সেখানে মোটামুটি অনেকটা ময়লার স্তূপের মতো। উনি ছাদের উপর থেকে যেটা দেখে, 2 তলার ছাদের উপর থেকে যেটা দেখে যে সেখানে ওই নেইবার্সের যে মেয়েটা তার মতো কেউ একজন রাসেল ভাই সেখানে বসে মানে ময়লার যে স্তূপগুলো ছিল সেখান থেকে সে কিছুটা মানে মনে হচ্ছে যে সে কিছু কুড়িয়ে খাচ্ছে সেখান থেকে, মানে উনি লাইটের ঝাপসা আলো যেটা দেখেন। তো উনি এটা দেখার পর মানে সেখান থেকে দৌড় দিয়ে নেমে তাদের বাসায় যায়। তাদের বাসায় গিয়ে বলে যে আপনার মেয়ে কোথায়? তখন তারা বলে যে অ্যাজ ইউজুয়াল সে তো রুমে। তখন উনি বলে যে না সে তো রুমে না, হয়তো দেখেন একটু চেক করে দেখেন। তখন তার গার্ডিয়ান না মানে একটু বিরক্ত হই মানে তো ওকে রুমের দরজা কিন্তু আসলে বাড়িতে লাগানো ছিল। তো ওনার ওই সেই নেইবার্সের কথা শুনে ওই ফ্যামিলি যেটা করে যে রুমের দরজা খুলে এবং দরজা খোলার পর আসলে দেখা যায় সে রুমের মধ্যে নেই। তখন সেই লোকের কথা মতো তারা সেই স্কুলটার ওই জায়গাটায় আসে
এবং তাকে দেখে রাসেল ভাই সে ওখানে মানে ময়লা আবর্জনার মধ্যে মানে কিছু একটা কুড়াচ্ছে এরকম। তো রাসেল ভাই তাকে কিন্তু সেখান থেকে ধরে নিয়ে বাসা নিয়ে আসা হয়। তো তারা একজন হুজুরকে দেখায়। তো হুজুর রাসেল ভাই যেটা বলে যে ওই ডাব গাছের উপর কোনো একটা প্যারানর্মাল কিছু ছিল এবং সে ওইটার দ্বারা প্রজেস্ট হয় এবং সে তাকে কিছু তাবিজ দেয় এবং কিন্তু হুজুর বলে যে এই জিনিসটা ডাব গাছের মধ্যে আছে কিন্তু আমি এটাকে তাড়াতে পারবো না। এবং সে মেয়েটা আস্তে আস্তে রিকভার করে উঠে, বাট সে কিন্তু স্টিল মেন্টালি কিছুটা ডিসঅর্ডার। এবং রাসেল ভাই আমি যার মুখ থেকে ঘটনাগুলো শুনি এবং ওই এলাকাবাসী, সে মিজান ভাই আমাকে বলে যে যারা এইসব ব্যাপারগুলোতে মোটামুটি বিলিভ রাখে না বা যারা অনেক আছে যে এক্সপিরিয়েন্স করতে চায়, তো উনি নিজে রিকোয়েস্ট করেছেন এবং আমি তার হয়ে বলছি যে আজিমপুর লালবাগের দিকে যারা আছে বা যারা এক্সপিরিয়েন্স করতে চায় তারা কিন্তু যে কোনো সময় রাসেল ভাই তাদের বাসায় গিয়ে এগুলো এক্সপিরিয়েন্স করতে পারে। বাহ, চমৎকার চমৎকার। তাহলে একদম প্রমাণ হাতে নিয়ে আজকে দিনার ঘটনা বলতে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ দিনার। এবং আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অলরেডি আমাদেরকে আমরা এখন ঘটনায় যাব। আমাদের এখানে দুইজন নতুন অতিথি আছেন যারা এই মুহূর্তে জয়েন করেছেন। আপনাদের নামটা একটু প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রকি বলছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি এবং উত্তর শাহজাহানপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি? আরিফুর রহমান প্রান্ত, ঢাকা সিটি কলেজ থেকে এসেছি, উত্তর শাহজাহানপুর থেকে এসেছি। উত্তর শাহজাহানপুর থেকে। আমরা তাহলে শুনি আপনাদের ঘটনা। দুইজন ভাই, দুই ভাই তারা, এবং দুই ভাই মিলেই একটা ঘটনা বলবেন তাদের সাথে। এবং তারা আগামী উইকে, নেক্সট উইকে আপনারা আসবেন, আপনাদের সঙ্গে আপনাদের ফুপু আসবেন সম্ভবত, না? হ্যাঁ, ফুপু আসবেন এবং তিনি বেশ কিছু ঘটনা শেয়ার করবেন। তো আমরা ঘটনাটা শুনি আপনাদের। যে ঘটনাটা ভাই আমি শেয়ার করব সেটা 2005 এর দিকের ঘটনা। দুজনেই তো একসাথে ঘটেছে, না? দুজন একসাথে ছিলেন? দুজনই উইটনেস। তো 2005 এর দিকের ঘটনা। আগে বলে রাখি সেটা হচ্ছে যে আমার বাবা হচ্ছে রেলওয়ে চিফ ইন্সপেক্টর, তো তার সরকারি চাকরি বদলি হতে হয় সব সময়। তো 2005 এর দিকে মোস্ট প্রবাবলি আমার বাবা দেওয়ানগঞ্জের দিকে ছিল আর কি বদলি। তো আমরা ঢাকায় ছিলাম, আমি, আম্মু আর আমার ছোট ভাই। তো নানুর বাড়ি থেকে একদিন হঠাৎ ফোন আসলো যে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় মারা গিয়েছে, তো আমাদের যেতে হবে। তো পরের দিন সকালবেলা আমরা রওনা দিলাম। আমাদের নানুর বাড়িটা হচ্ছে নরসিংদী শিবপুর থানায় আর কি। তো শিবপুরে পৌঁছাতে দুপুর হয়ে গেছে আর কি। তো ওখানে গিয়ে তো কান্নার রোল সব জায়গায়। তো আমরা ওখানে আবার আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আর কি গ্রামে। তো ওখানে গিয়ে সবার সাথে দেখা করলাম। তো ওখানে দেখা করার সময় আমরা বাজারের দিকে যাচ্ছিলাম আর কি। তো সেই টাইমে আবার মামারা সবাই মিলে দাফনের কাজ করতেছিল আর কি। তো আমরা ওখানে বাজারে গিয়ে আড্ডা গল্প টল্প করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো আসার সময় দেখি যে এখনো দাফনের কাজ চলছে। তো মামারা তখনও মানে মোনাজাত ধরছে আর কি। তো আমরা সামনে গেলাম। তো ছোট মামা এসে আমাদের বললেন যে তোমরা ছোট মানুষ, যাও সামনে যাও তোমরা মোনাজাত ধরো আমাদের সাথে। তো আমরা মোনাজাত ধরলাম। প্রায় 5 মিনিট পর আমি দেখলাম যে আমাদের পিছনে কেউ নেই। তো খুব অবাক লাগলো যে কিছুক্ষণ আগেও ছিল, এখন কোথায় গেল। তো সামনে তাকে দেখি যে মানে সাদা একটা শ্যাডো, মানে শ্যাডোর মতোই ট্রান্সপারেন্ট শ্যাডো, সেই জিনিসটা কবরের উপর শুয়ে আছে। তো সেটা উঠে বসলো আর কি। তো আমি মারাত্মক রকমের ভয় পেলাম। সেটার চেহারা ছিল এমন যে কোনো চোখ ছিল না, ঠিক আছে, জাস্ট একদম সাদা একটা মানে ডার্ক সাদা ছিল ফেসটা, চুল ছিল মানে ব্ল্যাক। তো সেটা হাসছে। তো আমি দেখে মারাত্মক ভয় পেয়েছি। তো আমার ছোট ভাই ছিল সাথে, তো আমি ওকে বুঝতে দেইনি যে আমি ভয় পেয়েছি। তো আমি ওকে বিভিন্নভাবে অভয় দেওয়ার ট্রাই করি যে ব্যাপার না, এগুলা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, ভয় পেও না, এগুলো কিছুই না। তো আমি বলছি যে কি ব্যাপার, আপনি কবরের উপর উঠে হাসছেন কেন? তো লোকটা আমার কথা শুনে আরো বেশি করে হাসছে জোরে। তো আমি আমার ছোট ভাইকে বললাম যে চলো আমরা চলে যাই, সে কবরের উপরে উঠে হাসছে, তো তার পাপ হবে, আমাদের কিছু হবে না, তো চলো আমরা চলে যাই। তো এটা বলে আমরা চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার পর নানুর বাড়িতে যখন গেলাম তখন দেখলাম যে সবাই আমাদের জন্য অনেক টেনসড, আমরা কোথায় গেলাম, সবাই আমাদের অনেক খুঁজতেছে। তো ছোট মামাকে দেখার পরে ছোট মামা আমাদের জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তোমরা কোথায় ছিলা এতক্ষণ, তোমাদের খুঁজে পেলাম না কেন মোনাজাতের সময়। তো তখন আমি কাউন্টার কোয়েশ্চেন করলাম যে তোমাদের কি তো খুঁজে পেলাম না, তোমরা পিছনে ছিলে, হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেলে। তো তখন ওরা মানে বললো যে আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, কিছু হয়নি। তো আমার নানু আবার ব্যাপারটা বুঝতে পেরেছে। তো যেহেতু নানু অনেক কিছুই জানতো,
এরকম ওই এলাকাটা সম্পর্কে জিন টিন নিয়ে আর কি। তো ঘটনাটা এখানেই শেষ হতে পারতো, বাট ঘটনাটা মনে হচ্ছে মানে এর পরে যে ঘটনাটা মানে ঘটেছে সেটা আরো বেশি ভয়ঙ্কর। সেটা শুনি আমরা ওর কাছ থেকে। সেটা শেয়ার করছে আমার ভাই। তো ভাইয়ার কাহিনীটা এখন শেষ হয়নি। ভাইয়ার কাহিনীটা আসলে আমাদের যে ঘটনাটা ঘটেছে সেটার আর কি সত্যতা প্রমাণিত হয় হচ্ছে পরদিন সকালবেলা। তো আমাদের মানে কবরটা যেখানে দেওয়া হয়েছিল তার সামনে ছিল এক প্রতিবেশীর বাসা। তো ওই মহিলা সকালবেলা এসে হাজির। তো উনি আমাদেরকে বলছেন যে উনি সারা রাত হাসির শব্দের কারণে ঘুমাতে পারেননি। সেই হাসিটা সেই কবরের কাছ থেকে আসতেছিল। তো এমনিতে আমাদের কথা তখন কেউ বিশ্বাস করলে পাত্তা না দিলেও তো পরবর্তীতে আমাদের কথা পরে তার বিশ্বাস করে। তারপর এমনিতে আমার মারা পাঁচ বোন আর 4 ভাই। তো একদিন আমার ছোট খালা এই তেঁতুল গাছের নিচে বান্ধবীর সাথে গল্প করছিল। তো তখন দুপুরে আজান দিয়ে দেয়। তো উনি ফিরে আসার পর আমার নানু দুপুরে খাবার রান্না করার পর এই একটু বাথরুমে যাওয়ার পর এসে দেখে যে খাবারের হাঁড়ি পাতিল সব খালি, তরকারি খালি, কিছু নেই। তো হঠাৎ করে আমার মাকে এসে কোশ্চেন করে যে এই কি তোরা কি খাবার বেড়ে খেয়েছিস নাকি? তো মারা বললো যে আমরা তো তোমার জন্য ওয়েট করতেছিলাম, আমরা তো কিছু খাইনি। তখন মানে একটা ঘটনাটা নিয়ে কিছু হয়। তো বাট তখন কথা আর আগে না বেরিয়ে তো নানু আবার রান্না করতে চলে গেল। তো বিকেল বেলা আমার ছোট খালা মানে যে একটু উইয়ার্ড আচরণ করছে দুপুরবেলা থেকেই, নিজের সাথে নিজে কথা বলতেছে, হাসতেছে। তো বিকেল বেলা উনি 1 টিন মুড়ি আর 2 কেজি প্রায় গুড় নিয়ে বাইরে চলে যাচ্ছেন। তো নানি পিছন থেকে ডাকলেন যে এতগুলো মুড়ি আর গুড় নিয়ে কোথায় যাচ্ছ? বললো যে বান্ধবীর সাথে খাবো। তো বললেন যে বান্ধবীর সাথে নিয়ে এত মুড়ি এত গুড় নিয়ে যাচ্ছ কেন? কিছু বলার আগে উনি গটগট করে চলে গেল খালা। তো সন্ধ্যায় আবার ফিরে এলেন। রাতে রান্না করার সময় নানু বললো যে আমি এশা নামাজটা পড়ে আসি। আমার আম্মুকে বললো যে তুই একটু রান্নাটা শেষ করে। তো আম্মু কিচেনে যাওয়ার পর দেখে যে এক পা দিয়ে স্তম্ভিত হয়ে যান। দেখেন যে চুলার উপর ফুটন্ত ভাত আর তরকারি আছে গরম করা, সেটা মানে ফুটন্ত ভাত হাত দিয়ে কাকু আন্টি মানে আমার ছোট আন্টি খাচ্ছেন। তো দেখে আম্মু তো স্টাক হয়ে গেছে। তো এক পা পিছিয়ে গিয়ে ছোট্ট একটা এই উঠোন ছিল, উঠোন পার হয়ে তাড়াতাড়ি বাসায় গিয়ে বললো। তো আমার 4 মামার থেকে 2 মামা গেল আমাদের নিজস্ব এই এক মসজিদ আছে, তো সেই ইমাম সাহেবকে ডাকতে। ইমাম সাহেব আসলেন। আসার পর বাড়ি বড় উঠোনটা একটা বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁকার পর বললেন যে যাও এই তোমাদের বোনকে নিয়ে আসো। তারপর উনি হচ্ছে ওখান থেকে ওইটা মানে তো প্রসেস তো যেভাবে জিন টিন আনা হয় তো সেই প্রসেসে তিনি আনলেন। তো আসলে জিন ছিল, জিনের তিনি পজেস ছিলেন। আচ্ছা। তো বললেন যে এই তুই ওকে ধরছিস কেন, এখানে কি করছিস? পরে বললো যে আমি তিতু গাছটায় থাকি, আমি ওকে পছন্দ করেছি, তাই ওকে ধরেছি। আর তুই আমার পথে বাধা দিবি না, যদি তুই বাধা দিস তাহলে তোর অবস্থা সেই আমিনুলের মতো হবে। তখন আমরা আরো স্তব্ধ হয়ে গেলাম যে আমিনুলের কথা বললো কেন? কারণ আমিনুল ছিল আমাদের সেই নানা যিনি 4 দিন আগে মারা গিয়েছেন। তো পরে ইমাম সাহেব বললেন যে ছাড়াতে পেরেছিলেন। তো হ্যাঁ ছাড়াতে পেরেছিলেন। তো পরে গোসল করানো হয় হচ্ছে ইমাম সাহেবের পরামর্শে। বলা হয় যে ওনার গোসল করানোর পর এই সাদা ফেনা টাইপের আঠালো পদার্থ বেরিয়ে যায়। ঠিক তখনই ওনার জ্ঞান ফিরে। তো জ্ঞান ফেরার পর উনি 7 দিন অসুস্থ থাকে, জ্বরে ভোগে। তারপর উনি আস্তে আস্তে ঠিক হয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে একদম একটানা ঘটনাটা আমরা শেষ করতে চাই। যে কয়েকটা ঘটনা রয়েছে সেই জন্য আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি, এবং ছোট একটা ব্রেক নিয়ে আমরা বাকি ঘটনাগুলোর মাঝখানে আর কোনো ব্রেক হবে না। সো প্লিজ একটু এটা কনসিডার করবেন। এটা ছোট্ট ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যারা SMS করতে চান সঙ্গে কিন্তু বাড়ছেই ধীরে ধীরে না। এই মুহূর্তে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আবার ভাই। থ্যাঙ্কস ফর কামিং। ওয়েল থ্যাংক ইউ রাসেল ভাই। অনেকদিন পরে এসেছি, অ্যারাউন্ড অনেক 1-1.5 বছর হবে। রাইট। এবং গ্রেট। হ্যাঁ, আমাদের সবারই একই অবস্থা, এবং
সবাই অনেক নস্টালজিক হয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, যারা অনেকদিন পরে এসছেন। সো আমার যেটা মনে হয় যে আপনারা নিশ্চয়ই সেই ফিলিং, মানে সেই ফিলটা পাচ্ছেন, বা এটা হচ্ছে সেই রকম একটা অন্যরকম একটা ফিলিং আছে। এবং লাস্টে আমরা একটা ডিসকাশন দিয়ে শেষ করবো, তার আগে আবরার ভাই একটা ঘটনা শুনে আসি আমরা। আবরার ভাই, যে ঘটনাটা বলবেন এটা আপনি বলছিলেন যে খুব রিসেন্ট ঘটনা, আমি শুনি। Very recent. Well, hello listeners, this is Abrar. আমি ঘটনায় চলে যাচ্ছি। জি ভাই। ঘটনাটা very recent means within last 6 months. মানে এটা ঘটনাটা টোটালি আমার শালি, মানে আমার ছোট বোন, ওর নিজের লাইফে ঘটে যাওয়া। She was pregnant, she was carrying a baby for তো ওর বেবিটা হয়েছে জাস্ট 5 মাস আগে। সে ছিল হচ্ছে আপনার স্টেটসে এই সময়টা। ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়াতে, আপনার লস অ্যাঞ্জেলসের পাশে আরেকটা সিটি আছে টরেন্সের রেডন্ডো বিচ এরিয়াতে। আচ্ছা, ওখানে সে, আমার শাশুড়ি এবং আমার শালি, দে ওয়ার অ্যালোন, তারা ওখানে ছিলেন। অ্যান্ড আর ধরেন 1 মাস পরই তার বেবিটা হবে। তো বেসিক্যালি যা হয় প্রেগনেন্সি পিরিয়ডে মেয়েদের কিছু কমপ্লিকেসি আসে, দেখা যায় যে অনেক সময় ঘুম আসে না, আপনার টাইম টু টাইম নানা কিছু আপনার দেখে বা এরকম আসে, এরকমই ধারণা করা হচ্ছিল। বাট ওর কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছিল। সেটা হচ্ছে যে ও যখন রাত্রেবেলা শুতে যাচ্ছে ওর রুমে, তখন দেখা যাচ্ছে যে ও ঘুমাতে পারছে না, শুনছে কেউ ফিসফিস করছে ওর বিছানার পাশে। আবার অনেক সময় মনে হচ্ছে যে somebody is standing in her room, তো এরকম কিছু ব্যাপার আর কি। তো এই ঘটনাগুলো যখন আমার শাশুড়িকে সে শেয়ার করে যে এরকম আমি ফিল করি, সে বললো যে এটা আসলে তোমার হয়তো প্রেগনেন্সি পিরিয়ড, এই কারণে অনেক কিছুই স্ট্রেস যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। সো বেসিক্যালি এই ঘটনাটা কিন্তু সে আমাকে শেয়ার করছিল যে ভূত এফএম এ অনেকদিন আসছি না, তো যাচ্ছি না কেন, তার ঘটনাটা আমি শেয়ার করলে হয়তো বা সে, মানে সবাই শুনবে, এখন শুনতে পাচ্ছেন, এখন না হলেও মানে শুনবেন আগে, শুনবে। I already informed her. Anyway, তো এরপরে যেটা হয়, সে এরকম চলছে প্রায় 7-8 দিন এরকম পাচ্ছে। একদিন সে অ্যারাউন্ড রাত 3টা থেকে 4টার ভিতরে আনুমানিক সময় আর কি, সে জাস্ট ঘুম ভেঙে গেল। সে একটা খুব সুন্দর একটা স্মেল পাচ্ছিল, সামথিং ভেরি মানে অ্যাট্রাক্টিভ স্মেল, কিন্তু সে ধরতে পারছিল না যে এটা কিসের স্মেল। ওকে, সো অনেকক্ষণ পাচ্ছে, ভালো লাগছে, আবার মনে হচ্ছে যে রুমের ভিতরে আরো কেউ আছে, সে একা ঘুমাতো রুমে। তো এই সময় বাইরের হঠাৎ করে লাইট রুমের ভিতরে আসছে, জানলার কাছে যায়, সে পাশে একটা জানলা ছিল বিছানার পাশে, তো জানলা থেকে এসে জানলাটা সরিয়ে, ইট ওয়াজ টোটালি ফগি একটা এনভায়রনমেন্ট বাইরে। তো ওই সময়টা আসলে তখনও মানে আমাদের দেশে হয়তো বা শীত চলে গেছে, বাট ওই এরিয়াতে অনেক সময় দেখা যায় রাত্রেবেলা আপনার শীত পড়ছে, আবার দিনের বেলা গরম, এরকম আবার ফগ আসতো অনেক সময়। তো তাকিয়ে দেখে যে আপনার স্ট্রিট লাইটের থেকে সে যেটা বুঝতে পারলো, দেখতে পারলো, বাইরে একটা হচ্ছে আপনার কমলা গাছের নিচে সামবডি ইজ স্ট্যান্ডিং। তো সে ভালো করে দেখলো কেউ একজন দাঁড়াতেই পারে, তো সে ভালো করে তাকানোর পর দেখলো একটা খুবই মানে ডিকলিকে একটা লোক মানে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে অ্যামেজিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে সে যখন একটু ভালোভাবে তাকিয়ে দেখলো, লোকটার মাথায় কোনো চুল নেই, এবং ঠিক তার কপালের উপর দিয়ে, মাথার উপরে একটা হর্ন, এবং তার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টি লোকটা তাকিয়েছিল। অনেক অদ্ভুত ব্যাপার, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। আমরা কিন্তু জাস্ট আমরা জিনের কথা বলি, বাট ডিমন ব্যাপারটা উই হ্যাভ সাম ডাউট যে আদৌ ডিমন এক্সিস্ট করে কি না। এটা কি আমার কাছে, আমরা এই প্রসঙ্গে পরে আসবো অবশ্য, আমরা ঘটনা শেষ করি। মানে এটা আমার কাছে কেন মনে হয় জায়গা অনুযায়ী মনে হয় ভ্যারি করে, এটা আচ্ছা এটা হতে পারে। না, আরেকটু আমি ডেসক্রিপশন দিই। ওই এরিয়াটা রেডন্ডো বিচ এরিয়া ইজ লাইক হিলি এরিয়া, মানে খুব, আমিও গিয়েছিলাম ওখানে অনেক আগে, মানে অ্যারাউন্ড আমি লাস্ট ডিসেম্বরে ছিলাম ওখানে। তো আমি যেটা দেখেছি, ইটস লাইক এ হিলি এরিয়া, এবং ওখানে সব বাড়িগুলো হচ্ছে আপনার দোতলা, বেশিরভাগই কটেজ টাইপের, অ্যান্ড আপনার পাশেই বিচ, অ্যান্ড আপনার খুব ছিমছাম পাশেই, মানে জাস্ট ওই যে বাসাটায় ওরা ছিল, আমি ওই বাসাটায় ছিলাম। তো ওই বাসাটার আপনার ঠিক অ্যারাউন্ড আপনার 1/2 কিলোমিটার দেয়ার ইজ আ ভেরি প্রমিনেন্ট গ্রেভিয়ার্ড, এবং খুব ছিমছিমে একটা পরিবেশ ওখানে। আমি যতবারই পাস করেছি ওই গ্রেভিয়ার্ডে পাশ দিয়ে, আই ফেল্ড ভেরি মানে স্কেরি, ইভেন ডিউরিং ডে টাইমস, এরকম একটা এরিয়া আর কি। তো ওখানে আরো ওই বাসায় ধরেন আশেপাশে যে আমাদের পরিচিত যারা থাকতেন,
তারাও অনেকে বলেছে যে এই এরিয়াটা অনেক জায়গা আছে হন্টেড, রাত বিরাতে আসলে হাঁটাচলা করা উচিত না, অনেক কিছু বলে দেখা যায়। যদিও আমি সেরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি, বাট এই ফার্স্ট টাইম আমি আমার নিজের মানুষ কারো মানে পরিচিতর ভিতর, আত্মীয় স্বজনের ভিতর কারোর কাছ থেকে ডিমনের ঘটনা শুনলাম। আমি ডিমান্ডের এই ঘটনাটা আসলে খুবই এর থেকে আমার থেকে ভালো ডিমনের ব্যাপারে আই থিঙ্ক আইডিয়া দিতে পারবে বাবু ভাই, অ্যাজ হি ইজ উইথ আস। তো উনি হয়তোবা এই ব্যাপারে কিছু আমাদের আরো ধারণা দিতে পারে। অলরাইট, আমরা তাহলে চলে যাই বাবু ভাইয়ের কাছে, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা বাবু ভাই, আপনার কাছে আমি জিনিসটা বলবো যে এই যে উনি বলছিলেন যে সবসময় জিনের ঘটনা হয় বা জিনের গল্প আমরা শুনি, ডিমানের ব্যাপারটা একটু বলেন তো আমাকে। রাসেল ভাই, এটা অ্যাকচুয়ালি মানুষের বিলিভের উপর ডিপেন্ড করে। ডিমেন যে জিনিসটা আমরা শুনি, মানে এটা খ্রিস্টান রিলিজিয়নে জিনিসটা নিয়ে বেশি আলোচিত হয়। ডিমেন জিনিসটা ইট ইজ সর্ট অফ লাইক শয়তানের একটা আর কি অংশ আর কি। ডিমেন খারাপ জিনিস, ইটস লাইক এ পার্ট অফ শয়তান এবং তার গ্রুপ, হুইচ ইজ আমরা আমাদের রিলিজিয়নে জিন হিসাবেই জানি। মানে যে বেসিক্যালি জিনিসটা কিন্তু একই, আমরা একইভাবে এটাকে আমি যেটা বলছিলাম যে জায়গায় জায়গায় মানে একজন মানুষ মানে এটা কি এরকম হতে পারে যে বাংলাদেশে একজন মানুষ যেভাবে মানে জিনিসটা দেখছে, হ্যাঁ, বা মানে এই ডিপিকশনের কথা যদি আমি বলি, সেটা কি আমার মনে হয় যে ভ্যারি করে, আপনার মনে হয়? কাইন্ড অফ কিন্তু দেখেন আপনি অ্যাকচুয়ালি যেসব জিনিস আমি বিদেশে আপনার যেটা দেখেছি, এমনকি বাইরে আপনার স্প্যানিশটা যেমন বলতো চোপা কাবরা, ওদের ভাষায় ভূতকে চোপা কাবরা বলে ওরা। এই চোপা কাবরা জিনিসটাও কিন্তু তাদের অ্যাক্টিভিটিস, আশা বা এই যে ধরেন আতুর ঘরে আসা। আবরার ভাই বললো যে আমাদের ওই যে ছোট বোন যে ও যেটা দেখেছে রোদেলা, হ্যাঁ, ও যেটা দেখেছে ওইটাও কিন্তু একই, কারণ শি ওয়াজ প্রেগন্যান্ট। এবং এরকম সময় কিন্তু আমি একবার বলেছিলাম যে আমার খালাও এই ফিসফিসানি শুনেছেন মোহাম্মদপুরে বাবর রোডে, এবং তার বাসা ছিল হাসপাতালের পাশে। এক্স্যাক্টলি। এবং হর্নের ব্যাপারটা, হ্যাঁ, হর্নের ব্যাপারটা, কারণ অ্যাকচুয়ালি যদি দেখি আমাদের রিলিজনে বলে যে শয়তান মানে শয়তানের হর্ন আছে, খ্রিস্টানরাও একই কথা বলে, জিউসরাও একই কথা বলে, সবাই একই কথাই বলে শয়তানের মাথায় শিং আছে। তো অ্যাকচুয়ালি জিনরা বিভিন্ন ফর্ম নিয়ে চলাফেরা করে। অনেকে রাতের বেলা গভীর রাতে শুয়ে আছে, দেখে একটা ছায়ার মতো আশপাশে যাচ্ছে, মাথার কাছে পায়ের কাছে দাঁড়িয়ে আছে, ওইটাও কিন্তু জিন। এনি টাইপস অফ বাজে জিনিসকে আমরা যেরকম জিন বলতেছি, আমাদের দেশে ভূত কথার প্রচলিত হয়ে গেছে, বিকজ আমরা ওইটা দেখি প্রাচীন ভাবে ভূত হিসাবে চিনে এটাকে মানে অভ্যস্ত হয়ে গেছি। একইভাবে বাইরের মানুষরা কিন্তু ডিমেনই বলে এটাকে, ঠিক আছে? মানে মূল জিনিসটা হচ্ছে জিন। যত রকমের উইয়ার্ড জিনিস দেখা হয় সবই জিন, ডিমেন যাই বলেন আপনি, এরাই কিন্তু এগুলো দেখায়। এবং এই যে মানে এদের মধ্যে আবার ক্লাসিফাই আছে, যে আপনি মানে ক্লাসিফিকেশন করতে পারবেন। যেমন এদের মধ্যে খারাপ যারা, তারা নোংরা জায়গায় বসবাস করে, বাথরুমে, এবং এতে বাঁচার জন্য কিন্তু আমাদের দোয়া আছে, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে যেতে হয়, একই রকম। এবং যারা খারাপ, যারা একটু মানে মানুষের যেরকম দুষ্ট কাইন্ড, ওদের মধ্যে যারা দুষ্ট আছে তারা থাকেও খারাপ জায়গাগুলোতে। আমরা এখন একটু আলিফের কাছে যাই, আর একদম সময় খুবই কম। আলিফ বলছিলেন যে একটা ঘটনা আছে, বাট সেই ঘটনাটা বলার মতো টাইম নেই আমাদের, বাট একটা জিনিস আমরা ঘটনায় যাই, আমরা ঘটনায় চলে যাই, একটা ছোট ঘটনা শুনি, ছোট ঘটনা দিয়ে শুরু করি, তারপরে সবাই বলার পরে তারপর আমরা ধীরে ধীরে বড় ঘটনার দিকে যাবো। রাইট, ছোট একটা ঘটনা বলি। রিসেন্টলি আমার কলিগের কাছ থেকে শোনা, ধানমন্ডিতে একটা মসজিদ আছে, তাকওয়া মসজিদ, আমরা সবাই চিনি, আবহানী মাঠ থেকে একদম কাছেই। তো তাকওয়া মসজিদের ঠিক পাশে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটায় কিছু কিছু ঘটনা তো র্যান্ডম ঘটতো, রাত হলেই কিছু ঘটনা ঘটতো। তো মাঝখান দিয়ে আমি দেখেছি যে একটা সময় ওখানে র্যাবের পাহারা থাকতো, র্যাবের 2-3টা গাড়ি থাকতো। তো বুঝতে পারিনি কেন, রাত হলেই 9টার পরই র্যাবের পাহারা থাকতো। তো আমার কলিগ সেদিন আমাকে বললেন যে ঘটনাটা আসলে কি, ওনার বাড়ি ওখানেই। তো মানে ওখানকার স্থানীয়রা কমপ্লেন করে, থানায় বেশ কয়েকবার কমপ্লেন করে, কিছু ঘটনা ঘটে রাত 10টা-11টার পরেই ওই জায়গায় কিছু ঘটনা ঘটে। তো আমার কলিগ একদিন রাত্রেবেলা উনি রাস্তা পার হয়ে রিক্সায় ওঠেন, তখন 11টার কিছু বেশি বাজে। তো রিক্সায় ওঠার পর রিক্সাওয়ালা এবং উনি যেতে থাকেন, কিছু দূর যাওয়ার পরেই আবার দেখেন যে রিক্সা ঠিক যেখান থেকে যাওয়া শুরু করেছিল ওখান থেকে আবার যাওয়া শুরু করে। আচ্ছা, এই ঘটনাটা ঠিক 3 থেকে 4 বার ঘটে। তো প্রথমবার ওনার ধাক্কা লাগে, ওনার মনে হয় যে উনি হয়তো ভুল বুঝছেন বা ভুল হচ্ছে কোথাও একটা। দ্বিতীয়বার, তৃতীয়বার উনি ভয় পেয়ে যান এই ঘটনাটা, মানে বেশ কিছু দূর চলে যাওয়ার পর দেখেন রিক্সায় যেখান থেকে উঠেছিল ওখান থেকে আবার যাচ্ছেন। তো উনি রিক্সাওয়ালাকে তখন চিৎকার দিয়ে বলেন, আপনি রিক্সা থামান, আমি নেমে যাব। রিক্সাওয়ালা তখন চিৎকার দিয়ে ওনাকে রিপ্লাই দেয় যে মামা আমি কিছুই করতেছি না, রিক্সা নিজের মতো চলতেছে, আমি কিছুই করতেছি না। তবে রিক্সাওয়ালার কোনো কন্ট্রোল নাই এবং রিক্সাওয়ালা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে রিক্সা টার্ন করতে পারে না, ঘোরাতে পারে না, থামাতে পারে না। এই ঘটনাটা ঘটে। তারপরে আরেকজন আমাকে পরিচিত, সেও আমার ফ্রেন্ড, সে আমাকে জানায় যে ওই এলাকায় সে হাঁটতে যেত রাত্রেবেলা, তার অফিস করে এসে সে রাত্রেবেলা হাঁটতো, জগিং করতো। তো সে সবসময় হেভি মেটাল গান কানে হেডফোন দিয়ে ছেড়ে তারপর জগিং করতো।
তো তাকওয়া মসজিদের ওখান থেকে এসে সে টার্ন করতো, আবার ফিরে যেত। ফিরে যাওয়ার সময় একদিন সে বুঝতে পারে যে তার ঠিক হেডফোনের ভিতরেই কেউ একজন তার সাথে কথা বলছে ফিস ফিস করে। এই ঘটনাটাও তার সাথে এরকম 2-3 দিন হয়। একটা সময় সে খেয়াল করে সে ঠিক যেখান থেকে টার্ন করে মসজিদের ওখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা ঠিক ক্রস করার সময়ই তার সাথে কেউ ফিস ফিস করে কথা বলে। ওকে। এবং সে একদিন পরীক্ষা করার জন্য ওই জায়গাটা 3-4 বার ক্রস করে, জাস্ট বোঝার জন্য যে ঠিক ওই জায়গাতেই পাওয়ারটা কনসেন্ট্রেটেড এবং ওই জায়গাতেই ওই জায়গাটাতেই সে যখন ক্রস করে সে দেখে যে এটা 3-4টা স্টেপের মধ্যে, সে বলে যে 3-4টা স্টেপের মধ্যে এটা কনসেন্ট্রেটেড। আমি যখনই ওই জায়গাটা ক্রস করি আমার হেডফোনে গান চলতে থাকে ঠিকই, কিন্তু আমি ফিস ফিস করে পরিষ্কার একটা গলার ভয়েস শুনতে পাই। তো তাকে বলি যে তুমি কি শুনতে পাও, সে ওটা বলতে পারে না, সে বলে যে পিকুলিয়ার কোন একটা সাউন্ড, কোন একটা আওয়াজ সে শুনতে পায়। তো এই ধরনের কিছু কথাবার্তা। তো এটাই ছিল আর কি ধানমন্ডি তাকওয়া মসজিদের। এরপরে আমি দেখি যে একটা সময় র্যাবের পাহারা থাকে, 9টার পর থেকে ওখানে র্যাবের গাড়ি থাকে, এবং ওই এলাকায় যারা থাকে তারা মোটামুটি সবাই জানে যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর। ওকে, আনটিল ভেরি রিসেন্টলি। ওকে, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। এখন বাবু ভাইয়ের কাছে যাই আরেকটা ঘটনায়। এবং বাবু ভাই, আমরা ছোট ছোট ঘটনা দিয়ে আগে শুরু করব, তারপর আস্তে আস্তে বড় ঘটনায় যাব। শুনি আপনার ঘটনা। এই ঘটনাটা হচ্ছে রাসূল ভাই একজন বৃদ্ধা মহিলার কাহিনী। উনি মিরপুরের কোন একটা জায়গায় ওনার বাসা ছিল আর কি। ওনার পরিবার বর্গ সবাই মারা যায়, মানে একাই থাকতো উনি শেষ পর্যন্ত, এবং ছোটখাটো পেনশনের টাকা নিয়ে কোনো মতো চলাফেরা করতো। তো যেহেতু ওনার বাসাতে উনি একা থাকতো, বাসাটা আপনার দখল করার মতো চিন্তা ভাবনা অনেকেই করতো আশেপাশে, কবে মারা যায়। তো এর জন্য সে যেটা করে, উনি নিজেকে গুটিয়ে নিয়ে আসে, বেশ মানুষের থেকে একটা ডিস্টেন্স তৈরি করে, উনি একলা একলাই থাকে এবং নিজেকে মানে একটু মানে আপনার ক্রেজি একটা নিজের লুক নিজের মধ্যে নিয়ে আসে, যে মানুষ তাকে একটু ভয় পায় ওখানে। এনিওয়ে, তো এরকম আপনার কিছুদিন যেতে যেতে মানে বছরকে বছর কয়েক বছর যায়, আস্তে আস্তে মহিলাটাকে সবাই একটা মানে ডাইনি টাইপের ভাবা শুরু করে, এবং এক সময় মহিলাটা মারা যায়। তো মারা যাওয়ার পরে ওই এলাকারই কিছু প্রভাবশালী লোক ওর জায়গাটা দখল করে, ওনার জায়গাটা দখল করে মানে ওই কিছু কাগজপত্র বানিয়ে টানিয়ে ওটা দখল করে নেয়। তো দখল করে নেওয়ার পর ওখানে যখন টিন শেড বাসা তারা নির্মাণ করে, কারণ তখন পর্যন্ত কাগজপত্র কিছু তারা ক্লিয়ার করতে পারেনি, টিন শেড বাসা করে একটা আপনার ঘরটর করে ওখানে ভাড়া দেয়। তো যখন ভাড়া দেয়, ভাড়া দেওয়ার পর ওই যারা থাকতো তারা আর কি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা শুরু করে আর কি। এই যে কাহিনীটা আমাকে বলেছে ওখানকার প্রতিবেশী একজন। তো রাতের বেলা ওই যে বাসায় আপনার নতুন পার্টি আসলো, তার মধ্যে একজন ঘুমিয়ে আছে রাতের বেলা। তো হঠাৎ সে শব্দ শুনছে যে মানে আপনার দরজার কাছে কিটকিট 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 শব্দ হচ্ছে। তো কিটকিট কিট শব্দ হওয়ার পরে সে চিন্তা করে যে রাতের বেলায় হতেই পারে, বাতাস হয়তো জোরে বইছে, এরকম শব্দ হচ্ছে মানে হুড়কা। এবং মিরপুর ওই সময় ধরেন, এটা কাহিনী বলছি 1985-86 এরকম সময়। তো অনেক নির্জন থাকতো আর কি জায়গাটা। তো ওই শব্দ শুনে বলছে মনে হয় বাতাসে করতেছে শব্দটা, শীতকাল। তো তারপরও সে শুয়ে আছে, কিছু বলছে না। তো সে আবার ঘুমানোর চেষ্টা করে, কিছুক্ষণ ঘুমিয়ে যায়। তারপর একসময় হঠাৎ করে কোনো একটা কারণে তার ঘুমটা ভেঙে যায়, মানে সে মানে আজব একটা কারণে, যেটা নাকি নর্মালি মনে হয় যে কেউ তার ঘুম থেকে উঠাই দিচ্ছে এরকম। এবং দেখে যে তার মাথার মধ্যে চিন 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 করে একটা ব্যথা হচ্ছে, এবং সে হঠাৎ করে তাকায় ডান দিকে, দেখে ঠিক তার মুখের খুব কাছাকাছি একটা ওই বৃদ্ধার মুখ, বুড়ি একটা মহিলার মুখ, এবং ঠিক তার দিকে তাকায় আছে, মানে ঝুঁকে তাকায় আছে এরকম। ঠিক মানে সে মুখটা ফিরাই রাখে তার মুখের দিকে, মানে আপনার ঝুঁকে তাকিয়ে আছে। এবং সে বিকট একটা চিৎকার দেয়, এবং এই চিৎকার শোনার সাথে সাথেই তার অন্য রুম থেকে মানুষজন লাফ দিয়ে ওঠে, কি হয়েছে চোর ডাকাত আসে। আসার পর সে তার বাবা মাকে বলে যে আমি একটু আগে এরকম শুনছি, যে এরকম দেখলাম যে আমার মুখের সামনে কে তাকায় আছে। তো তার মা বলে যে বাবা থাক, হয়তো তুমি একটু স্বপ্ন দেখছো, যাও ঘুমায় যাও, চিন্তা করো না এসে। তো সে বলে আমি খুব ভয় পেয়েছি, আমি ঘুমাতে পারবো না। তো সারা রাত এমনি সে ঘুমাতে পারে না, সে জেগেই থাকে। তো এরকম বলে যে এরপর ফলোইং নাইটস গুলাতে সে এরকম ওই আপনার ওই রুমের মধ্যে উদ্ভট সব মানে কাণ্ড কারখানা ঘটতো আর কি। যেমন ওই তার মাথার কাছে জানালা ছিল, সেই জানালার কাছে ফিসফাস শব্দ শুনতো, কি করতো হঠাৎ করে